কেঁদো না, আমার উপর দয়া থাকলে আর এক ফোঁটা কেঁদো না। বিপরীতে সাবিনের অশ্রুসিক্ত কণ্ঠস্বর ভেসে এলো। একটা মেশিন বানাতে পারবে জায়দান? নোনতা স্বাদের একটা ঢোক গিলে জায়দান শুধালো। কিসের মেশিন? এক মুহূর্ত নীরবতা, বৃষ্টির ঝাপটা এবং বাতাসের সনসন আওয়াজ পেরিয়ে অতঃপর উত্তর এলো। স্মৃতি মুছে ফেলার? 1 মাস? আহ, 1 সপ্তাহ? নো। অসহায়ের মতো সাবিন এবং জায়দানের কথোপকথন দেখে যাচ্ছেন তাকবীর। শেষমেশ জায়দান হাতের 3টে আঙ্গুল তুলে বলল, তবে 3 দিন। হ্যাঁ, 3 দিন। মাই ওয়াইফ সেড ইট। আপনার কাছে 72 ঘন্টা সময় আছে তাকবীর হোসেন, সবকিছু স্বীকার করার জন্য। অন্যথায় তোমার আমার মিলন হবে প্রেস কনফারেন্সের টেবিলে, ডিয়ার চাচু। দরফর করে নিজের বিছানায় উঠে বসলেন তাকবীর। ভয়ানক দুঃস্বপ্নটি তাকে গত 48 ঘন্টা যাবৎ ভূতের মতন তাড়া করে বেরিয়েছে। আর মাত্র 24 ঘন্টা সময় আছে হাতে, অথচ কোনো ব্যবস্থাই করতে পারেননি তিনি। সমস্ত শরীর ঘেমে নিয়ে একাকার, কম্বল লেপটে গিয়েছে শরীরে, যেন অশরীরই এক শৃঙ্খল। সেটা অতি আক্রোশে দূরে মেঝেতে ছুঁড়ে ফেলে তিনি উঠলেন। মেঝেতে পা নামিয়ে এদিক সেদিক পায়চারি করতে লাগলেন। সাবিন যে তার কর্মকাণ্ড সম্পর্কে জানে সেটা তিনি আগেই ধারণা করেছিলেন। এজন্যই আহানকে বলে টাইট দেওয়ার ব্যবস্থা করেছিলেন ওই মেয়েকে। মেয়ে মানুষ ভয় পেয়ে পিছিয়ে যাওয়ার কথা, তো এই মেয়েটা এমনই ঘাড় ব্যাকা যে তারই বিরুদ্ধে দাঁড়িয়েছে, আবার হুমকিও দিচ্ছে। সত্যি কি কোনো প্রমাণ আছে তাদের কাছে, নাকি সে ফাঁকা বুলি? ব্যবসায় জয়ের প্রান্তে দাঁড়িয়ে যদি এত কিছু হয়ে যায়, তার প্রতিপত্তি থাকবে কিভাবে? তাছাড়া ওই বজ্জাত মেয়েটা তো একা না, সঙ্গে জুটেছে ওটার স্বামী। কিভাবে বাগিয়েছে লোকটাকে? ওই লোকটা নাকি আবার ব্র্যাকের প্রফেসর, তা আবার সিকিউরিটি এক্সপার্ট, বিদেশে পিএইচডি করেছে। তার হাত নিশ্চয়ই অনেক দূর, চাইলেই অনেক কিছু করতে পারে। শুধু সবসময় বরফের মতন মুখ করে চুপচাপ থাকে বলে বোঝা যায় না। থেমে গেলেন তাকবীর। না না, আর অপেক্ষা করা যাবে না। ওই মেয়েটাকে সেবার দয়া দেখিয়ে ছেড়ে দেওয়ার কথা বলাটাই ভুল হয়েছিল। সাবিন তার বাপের চাইতেও 100 গুণ বেশি তেদর। বোঝা উচিত ছিল তাকবীরের এবার আর কোনো কাঁচা খেলনা নয়, একেবারে গোড়া থেকে উপড়ে ফেলতে হবে সমস্যার মূলকে। হাত বাড়িয়ে নিজের ফোন হাতে নিয়ে দ্রুত ডায়াল করলেন তিনি। প্রথম কয়েকবারে ফোন রিসিভ হলো না। পঞ্চমবারে রিসিভ হতে অত্যন্ত শীতল গলায় তাকবীর হুঙ্কার দিলেন। আর কতকাল কাপুরুষের মতো গা ঢাকা দিয়ে থাকবে? এবার আহত সিংহের খাঁচা থেকে বের হওয়ার সময় হয়েছে। একমত থাকলে বের হয়ে আয় আর জিতে নে। বাতাসে কড়া কফি বিনের গ্রান, মানুষের কথোপকথনের আওয়াজ, ক্ষণে ক্ষণে হাসির ঢেউ। ক্যাফের দরজাটা খোলা, কে ঢুকেছে, কেউ একজন, কেউ বা বেরিয়ে যাচ্ছে। ওয়েটার ছেলে মেয়েগুলো অর্ডার নিয়ে ব্যস্ত পায়ে ছুটোছুটি করছে টেবিলে। এই জগৎ সংসার কখনো কারো জন্য থেমে থাকে না, বয়ে চলে আপন গতিতে। একদম এক কোনায়, ঠিক বুক কর্নারের পাশে একটা খালি টেবিলে বসে আছি আমি। সামনে চায়ের কাপ এবং 2 গ্লাস পিৎজা রাখা। ক্যাফেতে ঢুকতে না ঢুকতে মীরা নিজ হাতে দিয়ে গিয়েছে, অথচ সবকিছু অবহেলায় পড়ে আছে। একদম চুপটি করে বসে আছি আমি, দৃষ্টি বিক্ষিপ্ত, হাত দুটো জোর বেঁধে তুলে রাখা টেবিলে, খুনুইয়ে ভর দিয়ে চিবুকে সে হাত ঠেকিয়ে চেয়ে আছি ক্যাফের বাইরের দিকে। মৃদু আলো আমার শরীরে পড়ছে, ও লাগছে। এই উত্তাপটুকু আমার ভেতরে চলা ঘূর্ণিপাককে শান্ত করতে যথেষ্ট নয়। কিছুক্ষণ বাদে মীরা এসে থামলো আমার পাশে, নীল রঙের কুর্তির সঙ্গে নীল হিজাব বাঁধা মাথায়। ঝুঁকে এসে আমার কাঁধে হাত রেখে নরম গলায় শোধালো। মন ভালো নেই? শক্ত একটা ঢোক গলাধকরণ করলাম, কোনো উত্তর করতে পারলাম না। এক নাগাড়ে চেয়ে থাকলাম সুদূরে। মীরা একটা চেয়ার টেনে আমার পাশেই বসে পড়লো, তারপর আমার চিবুক থেকে একটা হাত সরিয়ে নিজের মুঠোয় পড়লো। ডাক্তার কি বলেছে? বলল, সহজ একটা প্রশ্ন, কিন্তু মীরাকে সেইটি উচ্চারণ করতেও এক সাগর ভয়ানক যাতনাকে পাড়ি দিতে হয়েছে। তার হাতে কাঁপুনিতেই টের পেলাম আমি। আর আমি, আমার ভেতর কি হচ্ছে এর চাইতে কয়েক শত গুণ বেশি কষ্ট, বেশি কঠিন আমার কাছে এই প্রশ্নটার উত্তর দেয়া। কয়েক ঘন্টা আগে হসপিটালের বিছানায় শুয়ে আছে জায়দান। একপাশে স্ট্যান্ডে আইভি সংযুক্ত করে তাকে রক্ত দেওয়া হচ্ছে। শরীরে হালকা জ্বর ভাব থাকায় ডক্টর দ্রুত অ্যান্টিবায়োটিকের বক্স ব্যবস্থা করেছেন। কেবিনের বাইরে দাঁড়িয়ে স্বচ্ছ দেয়ালের ভেতরের দৃশ্যটা দেখে বুকের ভেতর ভেঙে চড়ে গেল সবকিছু। অশ্রু এখন খেই হারিয়েছে, শুকিয়ে গিয়েছে বেদনাটুকু। শুষ্ক বেদনা আর্দ্র বেদনার চাইতেও ভয়ঙ্কর হয়, একদম ফাঁপা করে দেয় ভেতর থেকে। শক্ত বিছানায় ধবধবে সাদা দেয়ালে আবদ্ধ স্টেরাইল
পরিবেশে নিজের জীবনের বটবৃক্ষ তুল্য মানুষটাকে দেখার চাইতে যেন নিজের ধ্বংস দেখাও আমার জন্য শ্রেয় ছিল। কিছুক্ষণ বাদেই জীবন থেকে বেরিয়ে এলো এক মধ্যবয়স্ক নারী চিকিৎসক। টাইট করে বাঁধা খোঁপায় বয়সের রূপালি পরত পড়েছে, চোখে ভারী ফ্রেমের চশমা, অভিজাত শালীন সালোয়ার কামিজ এবং এর উপরে অ্যাপ্রন পরনে। নেম প্লেটে জলজল করছে নাম ডক্টর মিনা হাসান। আমাকে দেখে তিনি সামান্য ভ্রু কুঁচকালেন। তিনি জিজ্ঞেস করার আগেই নিজের পরিচয় দিলাম। আসসালামু আলাইকুম ডক্টর, আমি সাবিন হোসেন, ওয়াইফ অফ ডক্টর আরিফিন। মাথা দুলালেন মিনা। ওয়ালাইকুম আসসালাম। উনি আমাকে বলেছেন, অস্বীকার করব না, এতদিন বাদে ওনার ওয়াইফকে দেখে আসলে অবাক আমি। তবে সেটা নিশ্চয়ই আপনাদের ব্যক্তিগত ব্যাপার, আমি জিজ্ঞেস করব না। আই এম জাস্ট গ্ল্যাড দ্যাট হি ফাইনালি গট সামওয়ান। আমি কিছু বলতে পারলাম না। নিজেকে জগতের সবচেয়ে নিকৃষ্ট এক প্রাণী বলেই অনুভব হলো আমার সেই মুহূর্তে। মিনা আমাকে হাত দেখিয়ে অনুসরণ করতে বললেন। আমার কেবিনে আসুন। এক নজরে ভেতরে তাকালাম। জায়দান চোখ বুজে আছে, রক্তের ব্যাগ অর্ধেক ফাঁকা হয়েছে। দুজন নার্স দাঁড়িয়ে আছে যে কোনো প্রয়োজনে, পর করে দেখছে সব ঠিকঠাক চলছে কিনা। আমি মিনার পেছন পেছন এগোলাম। করিডোর পেরিয়ে তিনি আমার নিজের চেম্বারে কেবিনে নিয়ে গেলেন। বসলাম আমি। মিনাও নিজের অ্যাপ্রন খুলে চেয়ারে বসলেন, চোখের চশমাটা খুলে নামিয়ে রাখলেন টেবিলে। আপনি নিশ্চয়ই জানেন আপনার হাজব্যান্ড অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়ার সেকেন্ড স্টেজে আছে। মনে হলো বুকের ভেতরটা খুবলে খুবলে খাচ্ছে শকুনের দল। মাথা দোলাতে বাধ্য হলাম। জি জানি। মিনা একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন। দেখুন, উনি ডায়াগনাইজড হওয়ার পর থেকে নিজের চিকিৎসার বিশেষ কোনো লক্ষণ দেখিনি। আমি বারবার বলেছি ইউ নিড ডোনার। উনি জানিয়েছেন ওনার কোনো ডোনার নেই। বাইরে থেকে ডোনার অনুসন্ধান করা হয়েছে এতদিন, কিন্তু বোন ম্যারোর ব্যাপার এত সহজে ম্যাচ খুঁজে পাওয়া দুষ্কর, আর তাছাড়া ভীষণ রিস্কি। তাই এতদিন ওনাকে ব্লাড অ্যান্ড অ্যান্টিবায়োটিক রিসিভ চালিয়ে যেতে হয়েছে। ডোনার ছাড়া এই ট্রিটমেন্টে বেঁচে থাকা সম্ভব না? অবুঝের মতো প্রশ্ন করলাম। মিনা চাইলে আমায় নিয়ে ঠাট্টা করতে পারতেন, তবে করলেন না, বরং একটু দম নিয়ে গুছিয়ে বলতে লাগলেন। মানুষের শরীরের বিষয় কখনো কিছু নিশ্চিতভাবে বলা যায় না। ওনার রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ কমে গেলে ওনাকে রক্ত দিতে হচ্ছে। এভাবে 1 থেকে 3 বছর অবধি নেওয়া যায়, কিন্তু ওইটুকুই। যদি ওনার শরীরের অবস্থা অবনতি হয় তাহলে টাইম স্প্যান আরও কমে যেতে পারে, এটা উনিও জানেন। দু হাত মুষ্টিবদ্ধ করে ফেললাম। নখ গেঁথে গেল নরম হাতের তালুতে। মাথা নিচু করে ফেললাম। অর্থাৎ ডোনার ছাড়া বিকল্প নেই? ডোনার ছাড়া স্থায়ী কোনো সমাধান নেই। মেডিকেল সায়েন্সের উন্নতি হয়েছে, অনেক কিছুই করা যায়, তবে সব কিছুই অস্থায়ী। এটা শুধু মৃত্যুকে প্রবণিত করা, আর কিছু না। ভেঙে পড়তে ইচ্ছে হলো ইমারতের মতো। শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ ঝুলে আছে, ঝুলে যেতে চাইছে, অথচ দিলাম না। কারণ আমার এটা ভেঙে পড়ার সময় নয়, বরং শক্ত হওয়ার সময়। অশ্রু বিসর্জন দিয়ে কি হবে? জাদানকে সুস্থভাবে নিজের পায়ে দাঁড় করাতে পারবে আমার অশ্রু? কোনোদিনও পারবে না। তার এখন আমাকে প্রয়োজন। আমি একমাত্র তার অবলম্বন। নিজের মনকে হাজার বোঝ দিয়ে বুঝিয়ে অবশেষে দৃঢ় দৃষ্টিতে তাকালাম আমি মিনার দিকে। শুধালাম, বেশ, তবে ডোনারই সই। আমাকে টেস্ট করিয়ে দেখুন, ম্যাচ করে কিনা। হালকা একটু নিষ্প্রাণ হাসলেন মিনা। তাতে কোনো আনন্দ নেই, আছে বছর বছরের অভিজ্ঞতায় শক্ত হয়ে আসা অনুভূতির বহিঃপ্রকাশ। গুড স্পিরিট মিসেস আরফিন, আপনার HLO ট্রিপিং টেস্ট করানো যায়, কিন্তু সরি টু সে যে আপনার ম্যাচ করার সম্ভাবনা নেহাত শূন্যের কোঠায়। তবে ম্যাচ কারা? মিনা খানিকটা সময় নিয়ে বুঝিয়ে বললেন। এই রোগটা একটু জটিল ঘরনার। আমাদের শরীরের রক্ত তৈরি করে বোন ম্যারো। এক্ষেত্রে ম্যারো ঠিকভাবে লোহিত কণিকা তৈরি করতে পারে না। ধীরে ধীরে রক্তের আরও 2টি কণিকা উৎপাদনও ব্যাহত হতে থাকে, যার দরুন শরীরে ভাইরাস ব্যাকটেরিয়ার সঙ্গে লড়াই করতে পারে না এবং অরক্ষিত হয়ে পড়ে। বোন ম্যারোর টিস্যু সাধারণত পরিবারের সদস্যদের সঙ্গে সাদৃশ্যপূর্ণ হয়। এছাড়াও আমাদের হিউম্যান লিউকোসাইড এজেন্ট টেস্ট, সংক্ষেপে
HL-এ টাইপিং করতে হয়। একজন ব্যক্তির HL-এ অর্ধেক আসে বাবার থেকে, বাকি অর্ধেক মায়ের থেকে। সেক্ষেত্রে সাধারণভাবে বাবা মাকে হাফ ম্যাচ করে যায়। তবে সব থেকে বেশি ম্যাচ প্রায় 10-এ 10 পাওয়া সম্ভব হয় যদি ব্যক্তির কোনো বায়োলজিক্যাল ভাই বোন থেকে থাকে তাহলেই। দৃষ্টি প্রসারিত হলো আমার, তাই তার মানে ডোনার হিসেবে সবচেয়ে উপযুক্ত পরিবারের সদস্যরা। হ্যাঁ, বায়োলজিক্যাল ফ্যামিলি মেম্বার সবচেয়ে সেফ অপশন যদি কোনো কমপ্লিকেশন না থেকে থাকে। এজন্য ডক্টর আরিফিনের পরিবারের কাউকে দরকার। বাবা মা, ভাই বোন, অবশ্যই বায়োলজিক্যালি রিলেটেড। যদি তারা ডোনেট করতে রাজি হয়ে থাকে, আমরা তাদের HL-এ টাইপিং করিয়ে নিশ্চিত হতে পারবো তারা কতটুকু ম্যাচ করবে এবং তাদের টিস্যু ব্যবহার করা নিরাপদ কিনা। কিন্তু ডক্টর জয়দান নিজের পরিবার সম্পর্কে আমাদের কিছুই তথ্য দেয়নি। শুধু সবসময় বলেছেন ওনার পক্ষের কোনো ডোনার নেই। রক্ত আর অ্যান্টিবায়োটিক ট্রিটমেন্ট চালিয়ে যেতে যতদিন সম্ভব। কিছু বলতে পারলাম না আমি আর, থম মেরে বসে রইলাম সেখানে। পরিবার? জায়দান ঠিকই তো বলেছে, তার না আছে পরিবার আর না আছে কোনো ডোনার। হসপিটালের বাইরে জায়দানের বাইকের সামনে এসে থামলাম আমি। অদ্ভুত দৃষ্টিতে লোকটাকে দেখে যাচ্ছি আমি। যত দেখছি ততই বিস্মিত হচ্ছে। এত ভয়ানক রোগ বাসা বেঁধেছে তার ভেতর, সেটা সূচক সুকঠিন অবয়ব দেখলে বোঝা যায়। চেহারা বেশ খানিকটা ফ্যাকাশে এবং নিষ্প্রাণ প্রশ্বাসের দ্রুততা ছাড়া বোঝার কোনো উপায়ই নেই। কি সুন্দর নিজেকে লুকিয়ে রাখতে জানে আমার স্বামী। তাই তো এক ফালি আজ করতে পারিনি এতটা কাছে থাকার পরেও। নিজের কাছে নিজেকেই ঘৃণা লাগছে। আমার চোখের সামনে প্রিয়তম মানুষটা এভাবে তিল তিল করে শেষ হয়ে যাবে আর আমি ব্যস্ততার দোহাই দিয়ে তাকিয়ে তাকিয়ে দেখবো। এটাই কি লেখা ছিল আমার ভাগ্যে? জায়দান বাইকের সামনে থেমে আমার দিকে ফিরলো। হেলমেট নিয়ে এগিয়ে এসে আমার মাথায় পরিয়ে দিতে দিতে নরম স্বরে বলল, ডক্টর তোমায় কিছু বলেছে? অসহায় দৃষ্টিতে তাকিয়ে থাকা ছাড়া আমি আর কিছুই করতে পারলাম না। জায়দান হেলমেট পরানো শেষ করে আমায় কাছে টেনে নিয়ে নিজের বুকে ঠেকালো। তার দ্রুত স্পন্দিত হতে হৃদস্পন্দন শুনতে পেলাম আমি। ডক্টর কথা শোনার প্রয়োজন নেই। আই অ্যাম গুড অ্যান্ড আই উইল বি, ট্রাস্ট মি। তাকে আঁকড়ে ধরলাম, হাতের মাঝে খামচে ধরলাম তার পরনের সুটের অংশ। ভাঙা গলায় বলতে নিলাম, জায়দান তোমার পরি। আমার কোনো পরিবার নেই মাই ওয়াইফ, কোনো পরিবার নেই। জায়দানের কণ্ঠস্বর গম্ভীর হলো। আমার মুখটা আলতো করে তুলে হেলমেটের ভিতরে আমার কপালে আলতো করে চুঁ দিয়ে বলল, তুমি আমার একমাত্র পরিবার, মাই অনলি ফ্যামিলি, মাই অনলি হোম। গট ইট? গলা কাঁপলো আমার। এরপর আর কি বলা সম্ভব? কিভাবে প্রতিবাদ করা সম্ভব? কিভাবে কারো উঁচু মাথা টেনে নামিয়ে দেওয়া সম্ভব? আমি কি পারবো তা কোনোদিন? জায়দান লম্বাটে আঙুলে আমার কম্পমান চোখের পাপে ছুঁয়ে শেষমেশ স্বাভাবিকভাবে জানালো, চলো তোমায় ক্যাফেতে নামিয়ে দিয়ে আসি, আমার একটু ভার্সিটির দিকে যেতে হবে। বর্তমান। মীরা আমার হাত দুটো ধরে বসে আছে। এখন আমরা দুজন আর ক্যাফের ভিতরে নেই, স্টাফ রুমে এসে বসেছি। দুজনই নিশ্চুপ, কারো মুখে আর কোনো শব্দ নেই যেন। সবকিছু বিলীন হয়েছে, লুটিয়ে গিয়েছে পদতলে। মীরার চোখে টলে টলে অশ্রু জমেছে। হিজাবের প্রান্ত গুটিয়ে চোখ মুছে সে দীর্ঘ প্রশ্বাস টেনে অবশেষে আমার দিকে তাকালো। তুই কি করবি বলে ভাবছিস? আমি জানি না, আমি সত্যি আর জানি না মীরা। মাথা নুইয়ে ফেললাম। জীবনযুদ্ধে পরাজিত লাগছে নিজেকে, সিদ্ধান্তহীন, উদ্দেশ্যহীন। মীরা আমার কাঁধ চেপে আমায় নিজের বুকে আশ্রয় দিল। পিঠে সান্ত্বনার হাত বোলাতে বোলাতে বলল, জায়দান ভাইয়া চান না আরেফিন পরিবারের কাছে সাহায্য চাইতে। উনি মাথা নত করবেন না, সেটা স্পষ্ট। হঠাৎ করেই দুর্বিষহ লাগলো আমার সবকিছু। মীরাকে পাল্টা জড়িয়ে ধরতে পারলাম না আমি। হাত দুটো মুঠো পাকিয়ে শক্তভাবে নিজের আবেগ নিয়ন্ত্রণ করলাম আমি। জীবনের গুরুত্বপূর্ণ সকল সিদ্ধান্ত বুঝি এভাবেই আসে হঠাৎ করে? তাহলে আমাকে করতে হবে। চমকে উঠল মীরা। জোরপূর্বক মুখ তুলে আমার চোখের দিকে তাকালো, তার নয়ন জুড়ে অবিশ্বাস। কি সাবিন, তোর মাথা ঠিক আছে? কি বলছিস তুই? যাদের কাছ থেকে তুই লড়াই করে মুক্তি ছিনিয়ে এনেছিস, যাদের জন্য তোর জীবনটা ভেঙে চুরমার হয়ে গিয়েছে, যাদের জন্য তুই তিলে তিলে এত কষ্ট ভোগ করেছিস, তাদের কাছে মাথা নত করবি? করব,
ওর জন্য যদি নিজের উঁচু শির দ্বারা ভেঙে নিচে নামাতে হয় আমি তাতেই প্রস্তুত। পাগল হয়ে গিয়েছিস তুই? আমায় ঝাঁকিয়ে ঝাঁকিয়ে আর্তনাদ করে জাদান ভাইয়া জানতে পারলে তোকে বাহবা দেবে ভাবছিস? উঠল মীরা। বাহবা না দিক, ঘৃণা করুক, রাগ করুক, তবু কিছু একটা করুক, আমার চোখের সামনে একটুখানি মানুষের মতো বেঁচে থাকুক, শুধু বেঁচে থাকুক ও। মীরা থমকে গেল। আমার চোখের মাঝে জ্বলন্ত যে তীব্র ব্যথার আগুন সে দেখলো, তা বুঝি তাকে ভেতর থেকে সম্পূর্ণ নাড়িয়ে দিয়েছে। আমি ঝট করে উঠে পড়লাম, চেয়ারে ঝুলিয়ে রাখা কার্ডিগান গায়ে জড়িয়ে স্কুটির চাবি নিয়ে হনহন করে এগোলাম ক্যাফের বাইরের দিকে। কিছুক্ষণ বাদেই টের পেলাম মীরাও আমার পিছু পিছু আসছে। তাকে বাধা দিলাম না। স্কুটিতে যখন দুজন চেপে বসলাম তখন পেছন থেকে মীরা অনিশ্চিত গলায় বলতে গেল, আমার মনে হয় আয়দান। সেই কথাটি অর্ধেক বলেই চুপ করে গেল, অথচ আমি বুঝে নিলাম সে কি বলতে চাচ্ছে। কোনো কিছু কোনোদিনও সুনিশ্চিত হয় না মীরা। ঠান্ডা কণ্ঠে বলে স্কুটি চালু করলাম। সড়ক বেয়ে ছুটে চলে স্কুটি আরিফিন বাড়ির উদ্দেশ্যে। আরেফিন বাড়ি। একটা বিশাল লাগেজের ভেতরে নিজের শাড়ি পোশাক সবকিছু ছুঁড়ে ছুঁড়ে রাখছেন জেসমিন। জাফর কক্ষের এক কোণায় দরজার সামনে দাঁড়িয়ে রুষ্ট দৃষ্টিতে দেখে যাচ্ছেন স্ত্রীর কর্মকাণ্ড। এবার কিন্তু বাড়াবাড়ি করছো জেসমিন। তার গম্ভীর গলায় একটুও বিচলিত মনে হলো না জেসমিনকে, বরং তিনি হাতের জোর আরো বাড়িয়ে দিলেন। লাগেজ জিনিসপত্র ভরতে ভরতে কঠোর গলায় বললেন, বাড়াবাড়ির আর দেখেছো কি তুমি? এটা তো সবে শুরু। তোমার মনে হয় এই বয়সে এমন পাগলামি করা যাচ্ছে? আমার থেকে ডিভোর্স নিয়ে তুমি কি করবে? নতুন সংসার পাতবে নাকি ভালোভাবে বাঁচতে পারবে? কোনটা? তোমার মনে হয় তোমার নবাবের বংশ তোমায় ফিরিয়ে নেবে? সামান্য সময়ের জন্য থামলেন জেসমিন, ভ্রু কুচকে স্বামীকে দেখলেন। তোমার কি মনে হয় জাফর, তুমি খুব দাপটের সাথে নিজের বংশের মর্যাদা ধরে রাখতে পেরেছো? জাফর থমকালেন, তার মুখ শক্ত হয়ে উঠল। সুগভীর এক শীতল গলায় সে জবাব দিলেন, এই বংশে আগুন লাগিয়ে বেরিয়ে গিয়েছিল সাবিন। তোমার বড় ছেলে সেই আগুনকে দাবানলে পরিণত করে গিয়েছে। সামনে এখন শুধুই ধ্বংস। জেসমিন ক্রুদ্ধ দৃষ্টিতে তাকালেন জাফরের দিকে। পরক্ষণে জিনিসপত্র ছুঁড়ে ছুঁড়ে রাখার কার্যক্রমে বিরতি দিয়ে পায়ে পায়ে এগিয়ে এসে দাঁড়ালেন স্বামীর সামনে। তার চোখে জ্বলে উঠল শীতল আগুন। দাঁতে দাঁত পিষে হুমকি দিয়ে বললেন তিনি, ধ্বংস তো তোমায় আমি করব জাফর, যেটা আমার বহু বছর আগে করা উচিত ছিল। শিরদাঁড়া বেয়ে শিহরণ বয়ে গেল জাফরের। সামান্য কাঁপলেন তিনি। জেসমিনের মাঝে বছরে বছরের জমা ক্ষোভ পুঞ্জীভূত হয়েছে, ঝরে পড়ছে তা আগ্রাসী অগ্নুৎপাত হয়ে। জাফর কিছু বলতে পারলেন না, প্রতিক্রিয়া দেখানোর সুযোগও পেলেন না। এর আগে হন্তদন্ত রুমের ভিতর ঢুকলো রোজিনা। ম্যাডাম, স্যার, দেখা যান নিচে কি আইছে। আরিফিন বাড়ি একটুও বদলায়নি। আজও দণ্ডায়মান আভিজাত্যের শীতলতা গর্ভে ধারণ করে। যখন ভেতরে ঢুকলাম তখন বুকের ভেতর কেমন এক অচেতনতা ভর করলো আমার। মীরা আমায় অনুসরণ করছে পেছনে। রোজিনা দরজা খুলে দৌড়ে খবর দিতে চলে যেতেই আমি হল ঘুরে প্রবেশ করলাম। এবারে প্রতিটি দেয়াল জুড়ে রয়েছে আমার জীবনের সব থেকে তিক্ত স্মৃতিরা, তার সঙ্গে বৈবাহিক জীবনের কিছু মধুর সময়ের আবাহন। এবারে বাতাস এতটাই ভারী লাগলো যে ঠিকমতো শ্বাস নিতে পারলাম না। হলঘরের ডাইনিং টেবিলে বসে আছে আয়দান। সামনে তার বেশ কিছু বইপত্রের বহর, কিছু লেখালেখি করছে, পাশে চা এবং নাস্তা রাখা। আমার অস্তিত্ব টের পেয়ে নিজের কাজ বন্ধ করে ঘুরে তাকালো সে। খানিকটা বিস্মিত না হয়ে পারলাম না। চোখের সামনে দেখা মানুষটা যে ওই নালায়েক আয়দানি, সেটা বিশ্বাস করে উঠতে আমার খানিকটা হিমশিম খেতে হলো। চেহারা বেশভূষা এতটা বদল কি করে সম্ভব? অন্য সময় হলে এই বিষয়টাই আমি চিন্তায় মুখ্য হয়ে দাঁড়াতো আমার জন্য। তবে আজ বেশি মাথা ঘামানোর সুযোগ পেলাম না। মনটা আতঙ্কে জমাট বেঁধে আছে। নিজের চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো আয়দান। বই খাতা বন্ধ করে হেঁটে এলো সামনে। অদূরে দাঁড়ানো মীরার দিকে এক পলক চেয়ে পরক্ষণে সে আমার চোখের দিকে তাকালো। তুই এখানে কি চাই? উত্তর করা গেল না। এর আগেই নিচতলার অন্দরমহল থেকে বেরিয়ে এলো জেসমিন এবং জাফর, পিছু পিছু আতঙ্কিত এক রোজিনা। জেসমিনের চোখ মুখ কেমন যেন খিচে আছে, ভ্রুজোড়ার মাঝে তীব্র এক ক্রোধের ভাঁজ। অপরদিকে জাফর একই সঙ্গে বিচলিত এবং বিস্মিত। তুমি এখানে কি করছো? প্রশ্ন ছুড়ে দিলেন জাফর। নিজের স্ত্রীকে খানিক জোর করে সোফায় বসিয়ে দিলেন। বুঝি ইশারায় বারণ করলেন কোনো প্রতিক্রিয়া করতে।
আমি অবশ্য সেদিকে বিশেষ নজরপাত করলাম না, এগিয়ে গেলাম পায়ে পায়ে। আয়দানের সামনে দাঁড়ালাম। এতক্ষণ যাবৎ হাতে ধরে রাখা লাল মলাটে মোড়ানো একটা ফাইল তুলে নিঃশব্দে বাড়িয়ে ধরলাম আমি। জাফর, এই মেয়ে কোন সাহসে আমার বাড়িতে পা রাখলো? জেসমিন, একটুখানি চুপ করে বসো প্লিজ। জেসমিন এবং জাফরের কথোপকথনের মাঝে আয়দান ফাইলটা খুলে দেখলাম। আমি নিগুড়ো চেয়ে রইলাম। তার অভিব্যক্তি দেখলাম আমি। প্রথমে তার বাদামি চোখ জোড়া বেশ মনোযোগ দিয়ে ফাইলের প্রথম দিককার লাইনগুলো পড়লো। যত নিচে নামলো ততই ওই চোখের মাঝে কাঁপুনি সৃষ্টি হলো। একটা সময় সেই কাঁপুনি ছড়িয়ে পড়লো তার হাতের মাঝেও, যেন বৈদ্যুতিক তরঙ্গ খেলে গেল পুরুষটির শরীর জুড়ে। এমন এক ভীষণ উন্মাদনা তার অস্তিত্ব জুড়ে। আয়দান এক পলক চোখ তুলে আমায় দেখলো অবিশ্বাস মাখা দৃষ্টিতে। কি ব্যাপার? ওটা কি? জাফরের প্রশ্নের উত্তর না দিয়ে ফ্যালফ্যাল করে আমার দিকে চেয়ে রইল আয়দান। এক চুল নড়তে পারছে না বুঝি সে। বাকরুদ্ধ, জমাট বাঁধা তার অস্তিত্ব। ছেলের এমন প্রতিক্রিয়া পিতা মাতা উভয়ে বিস্মিত হলো। জাফর হনহন করে এগিয়ে এসে আয়দানের হাত থেকে ফাইলটা রীতিমতো কেড়ে নিলেন। অতঃপর নির্বাকতা বরণ করলেন তিনিও। তোমরা বাপ ছেলে দুজন মিলে কি পাগল হয়ে গেছো? জেসমিন রোজিনাকে ইশারা করতেই মেয়েটা জাফরের থেকে ফাইলটা নিয়ে তাকে দিল। জেসমিন সোফায় এলিয়ে আয়েশি ভঙ্গিতে ফাইল খুলে দেখতে লাগলেন। ক্ষণকাল প্রয়োজন হলো শুধু। পরক্ষণে আলিশান ভঙ্গি ত্যাগ করে শির দ্বারা টান টান রেখে বসলেন তিনি। ফাইলের পাতাগুলো এমনভাবে উল্টে পাল্টে দেখতে লাগলেন যেন তিনি এতটা জোর দিয়ে উল্টালেই ভেতরের সব তথ্যগুলো বদলে যাবে। কিন্তু বাস্তবতা বদলানো নয়। জায়দানের মেডিকেল রিপোর্ট, হি ইজ সাফারিং ফ্রম বোন ম্যারো ফেইলর। রীতিমতো ফিসফিস করে উচ্চারণ করলাম আমি। অথচ রুমে উপস্থিত প্রত্যেকটা মানুষ শুনতে পেয়েছে নিশ্চিত। না হলে এভাবে কেঁপে উঠতো না কেউ। রোজিনা বেচারিকে দেখলাম আমার কথা শুনে মুখে ওড়না চেপে দিয়েছে। চোখ জোড়া ছলছল করে উঠল তার। অন্যদিকে নিস্তব্ধ নির্বিকার জেসমিন। তখনও তিনি চেয়ে আছেন ফাইলের দিকে স্থিরভাবে এক দৃষ্টিতে। ও ট্রান্সপ্লান্টের জন্য ডোনার প্রয়োজন। এবার খানিকটা জোর গলায় উচ্চারণ করতে পারলাম আমি। শরীর ভেঙে আসছে বারবার। মনে হচ্ছে মাথা ঘুরে পড়ে যেতে পারি যে কোনো মুহূর্তেই আমি। কেউ কোনো শব্দ উচ্চারণ করলো না। এক একটা জীবন্ত পাথর যেন। অবশেষে ফাইলটা ঠাস করে বন্ধ করে জেসমিন অদ্ভুত করে এক গম্ভীর গলায় বললেন, তো আমাদের কাছে কেন এসেছিস? প্রশ্নটায় তিক্ততা ছিল না, কোনো ক্রোধও ছিল না, একেবারে ফাঁপা, অনুভূতিহীন। অথচ এর পরে মনে হলো সরাসরি আমার বুকে বিঁধল কথাটা। এখানে দয়ার কোনো স্থান নেই, নেই কোনো নারীর টান। আছে কেবল বছরের পর বছর জমা ক্ষোভ, অতীতের জেদ আর মানসিক অশান্তি। খানিকটা সময় স্তব্ধ দাঁড়িয়ে থাকলাম আমি। তারপর সেটাই করলাম যেটা আমার কাছে একমাত্র খোলা পথ। আরিফিন বাড়ির সকলের সামনে মেঝেতে দুই হাঁটু মুড়ে বসে পড়লাম আমি। জাফর এবং জেসমিন উভয়ে হতবাক হয়ে চেয়ে রইলেন। তবে আয়দান আমার সামনে আর দাঁড়িয়ে থাকতে পারলেন না। হনহন করে হেঁটে গেল সে ডাইনিং টেবিলে। প্রচণ্ড কাঁপতে থাকা হাতে জগ থেকে গ্লাসে পানি ঢালতে ঢালতে ধপাস করে গ্লাসটার পানি সমেত গড়িয়ে পড়ে গেল। মীরা দূর থেকে এগিয়ে এসে ধরে ফেললো গ্লাসটা। তারপর আয়দানের কাপা হাত থেকে জগটা নিয়ে খানিকটা পানি ঢেলে দিল। আয়দান পানিটা ঢকঢক করে পান করলো। যেন কত বছরের পিপাসার্ত সে। কপালে এবং ঘাড়ে বিন্দু বিন্দু ঘাম জমেছে তার। আশেপাশে কি হচ্ছে না হচ্ছে সেসব দৃশ্যে আমি বেশি একটা মনোযোগ দিতে পারলাম না। জাফর এগিয়ে এলেন। কি করছো তুমি সাবিন? আমার শ্বশুরের কণ্ঠস্বর কেমন যেন দুর্বল শোনালো। তাতে মেশানো অপরাধবোধ এবং দুশ্চিন্তা। আমি হাঁটুর উপর ছড়িয়ে থাকা কার্ডিগানের কাপড় চেপে ধরলাম আঙুলের মাঝে, এতটা শক্তভাবে যে আঙুল থেকে রক্ত সরে ত্বক ফ্যাকাশে হয়ে উঠল। সমর্পিত গলায় আর্জি জানালাম, আমাকে আমার স্বামীর জীবনটুকু ভিক্ষা দেবেন। আজ প্রথম সাবিন নামক বেয়াদব মেয়েটা নতজানু হয়েছে পৃথিবীর সামনে, মাথা ঝুঁকিয়েছে ক্ষমতার পদতলে। আমি সাবিন, আমার শির দ্বারা কোনোদিনও কারো সমীপে বাঁকা হয়নি, আর না তো কোনোদিনও সহ্য করেছে কোনো প্রকার অন্যায়। অথচ আজ আজ আমার একটুও লজ্জা হচ্ছে না। অহমিকা গুড়িয়ে গিয়েছে আমার বুক জুড়ে। শুধু একটাই আকাঙ্ক্ষা, তার স্বরে চেঁচিয়ে যাচ্ছে, আমায় পারতে হবে সাবিন, তোকে পারতেই হবে। ওই লোকটার জন্য পারতে হবে। তোর জীবনের একমাত্র সম্বল, তার জন্য পারতে হবে। তুই তো স্বার্থপর, তাকে ছাড়া নিঃস্ব হয়ে যাবে তুই। তাকে ধরে রাখতেই হবে, সেটা নিজেকে টেনে কাঁধে নামিয়ে হলেও। সামান্য মুখ তুলে সামনে থাকা মানুষগুলোকে দেখলাম। সোফায় থাকা জেসমিন, মুখ জুড়ে তার পাথরে অভিব্যক্তি। ডাইনিং টেবিলে ঘেঁষে দাঁড়ানো আয়দান, বিপরীত দিকে জাফর। কোনোদিন এই মানুষগুলোর কাছে ভিক্ষার থলি নিয়ে হাজির হতে হবে ভেবেছিলাম কি আমি? তবুও বাড়িয়ে ধরলাম নিজের হাত দুটো সংকোচ ছাড়াই।
থরথর করে কাঁপলো আমার হাত জোড়া। আজ বেয়াদব সাবিন পরাজয় বরণ করলো ভাগ্যের সম্মুখে। আমার গলা কাঁপলো। মারুন, কাটুন, যা মন চায় করুন আমায়, শুধু নিজের ঘরের ছেলেটাকে বাঁচিয়ে নিন। বিনিময়ে যদি বলেন এই পরিবার ছাড়তে, এই জগৎ ছাড়তে, আমি বিনা বাক্য ব্যয় দায়ী করব। নীরবতা। সনসন এক হাওয়া খেলে গেল ঘরের ভেতর। হাওয়া কোথা থেকে এলো টের পেলাম না। নীরবতা ভেঙে চুরমার হয়ে গেল পরের মুহূর্তেই। আমার পা ধরতে পারবি? জেসমিনের হিম শীতল কণ্ঠস্বর আমার কানে বেজে উঠলো। কেমন অনুভূতি হলো আমার আমি জানি না। সেটুকু বুঝে ওঠার আগে দৃষ্টি ঝাপসা হলো আমার, অথচ মুখে কঠোরতা। আমি তৎক্ষণাৎ বিনা দ্বিধায় জবাব দিলাম, ওর জন্য আমার প্রাণটা লিখে দিলাম। সেখানে পা ধরা আর কি নতুন ব্যাপার, আমি পারবো। আমার বক্তব্যে পিনপতন নীরবতা নেমে এলো জগৎ জুড়ে। প্রত্যেক জোড়া চোখ নিবদ্ধ হয়ে আমার অস্তিত্বে। স্পষ্ট টের পেলাম এক একজনের দৃষ্টির ভার। জগৎ শুধু পুরুষের ভালোবাসা দেখে, একজন নারীর ভালোবাসা থেকে যায় নিশ্ছিদ্র পর্দার আড়ালে। অথচ আজ এই মানুষ কিংবা অমানুষগুলো চোখ মেলে এক নারীর ভালোবাসা দেখে নিল। জেসমিন বোধহয় আমার কাছে থেকে এমন উত্তরটা আশা করেনি। তিনি কি ভেবে এমন শর্ত রেখেছেন জানি না আমি, তবে রেখে যখন ফেলেছেন তখন নিজের আত্মমর্যাদা থেকে বুঝি পিছু হাঁটতে পারলেন না। এই মহিলা ঠিক কি চিন্তা করছেন সেটা আমারও আজ বোধগম্য হলো না। তার মুখ থেকে ঠিকই কিছুই ঠাউর করার উপায় নেই আমার। তিনি সহসাই শাড়ির প্রান্ত তুলে নিজের একটা পা আমার দিকে এগিয়ে দিলেন, বুঝি চ্যালেঞ্জ শুনলেন। ধর তবে আমার পা ধরে মাপ চা, স্বীকার কর তুই ভুল ছিলি। এই পরিবারের সঙ্গে হাজারো অন্যায় তুই করেছিস। আমার সন্তানকে চক্রান্ত করে আমার থেকে দূরে সরিয়েছিস। স্বীকার করে নে, সংসার ভাঙা একটা কাল নাগিনি তুই। নির্বাক চেয়ে রইলাম আমি। ভূত একটা যন্ত্রণা হচ্ছে ভেতরে, আত্মসম্মান গুড়িয়ে যাওয়ার কিনা জানি না। জাফর এগোনোর চেষ্টা করলেন, তবে হাত তুলে থামিয়ে দিলেন জেসমিন। তীব্র দৃষ্টি নিক্ষেপ করে পুনরায় বললেন, পা ধর, না হলে সোহাগের আশ্বাস ছেড়ে দে। একটা দীর্ঘ প্রশ্বাস টানলাম। চোখ জোড়া বুঝে নিলাম আমি ক্ষণিকের জন্য। বন্ধ চোখের পাতায় ভাসলো ওই মায়াময় মুখখানি, বাদামি জলজলে নয়ন তাতে চশমা, নমনীয় এক স্নেহ মাখা দৃষ্টি। একমাত্র আশ্রয়, একমাত্র ভরসা, একমাত্র সঙ্গী, একমাত্র ভালোবাসা, আমার একমাত্র সবকিছু, জায়দান। তার জন্য আমি এইটুকু পরাজয় মেনে নিতে পারবো না? যখন চোখ খুললাম তখন আমার দৃষ্টির অশ্রু শুকিয়ে গিয়েছে, তাতে কোনো অনুভূতি আর অবশিষ্ট নেই। আছে শুধু তাড়না, উন্মত্ত তাড়না। হাঁটুতে ভর দিয়ে এগিয়ে গেলাম আমি সোফার কাছে, জেসমিনের পদতলে। যে মানুষটার সঙ্গে আমি জীবনে কোনোদিনও মানিয়ে চলতে পারিনি, কোনোদিনও তার সামনে নিজের মাথা নিচু করিনি, আজ তারই পা ধরতে আমার একটুও হাত কাঁপলো না। আমায় মাফ করে আপনার ছেলেকে, বিড়বিড় করে বলতে বলতে জেসমিনের বাড়িয়ে রাখা পায়ের দিকে হাত বাড়িয়ে দিলাম আমি, অথচ সেই পদতল আমার ছোঁয়া হলো না। এর আগে ভিন্ন একজোড়া হাত আমার হাত দুটো ধরে ফেললো। নিজের কবজিতে সজোর টান অনুভব করলাম। নতজন্য অবস্থা থেকে শির দ্বারা সোজা করে দাঁড়াতে বাধ্য হলাম কয়েক সেকেন্ডের মাঝে। হতবাক হয়ে সামনে তাকালাম। দণ্ডায়মান আয়দান, বাদামি চোখের মাঝে অদ্ভুতরে লালচে রঙের ছোঁয়া। ভ্রুজোড়া কুঁচকে গিয়েছে, ঠোঁটে ঠোঁটে চেপে বুঝি নিয়ন্ত্রণ করছে সে নিজের রাগকে। আমার হাত ছুঁড়ে দূরে সরিয়ে দিয়ে অত্যন্ত কর্কশ গলায় সে বলল, একমাত্র রব ছাড়া আর কারো সামনে মাথা নত করা যায় না, তুই জানিস না? বেয়াদবিটা তো ঠিকই দেখাতে পারিস, তবে আজ সেই বেয়াদবিগিরি কোথায় তোর? আয়দানের কণ্ঠে ভীষণ তেজ, রীতিমতো প্রতিধ্বনিত হলো তার কণ্ঠস্বর হলঘরের প্রতিটি দেয়াল জুড়ে। আমার উপর থেকে দৃষ্টি হটিয়ে সে এবার তাকালো সোফায় বসে থাকা নিজের জন্মদাত্রীর দিকে। কণ্ঠ থেকে তেজ বিদায় নিল ঠিকই, কিন্তু ভার কমলো না একটু। আজ যদি সাবিন তোমার পা ধরে তবে তোমায় মা ডাকা আমার জন্য হারাম হয়ে যাবে। আয়দানের হিম শীতল কণ্ঠস্বরে সকলে হতবিহ্বল হয়ে পড়ল। প্রসারিত দৃষ্টি মেলে দেখলাম আমি ছেলেটাকে, সূর্য দণ্ডায়মান পর্বতসম প্রহরী সত্যের। জেসমিন অবিশ্বাস্য মাখা কণ্ঠে ছেলেকে বললেন, কি বললি তুই? সেটাই, যেটা তুমি শুনতে পেয়েছো। তুমি অন্যায় করছো, আর একজন মানুষ হিসেবে এর প্রতিবাদ করা আমার কর্তব্য। আমার প্রতিবাদ এটাই, যদি তুমি জেনে বুঝে এই অন্যায় করো তবে সেই মুহূর্ত থেকে আমি তোমায় আর মা বলে রাখবো না। নিজের জন্মদাত্রী মায়ের সঙ্গে এভাবে কথা বলিস? সেটা অন্যায় নয়? আমি অতি সূক্ষ্ম এক হাসির ধারা ছুঁয়ে গেল আয়দানের অধরে। দেখলাম আমি আরবি ভাষায় একটা আয়াত উচ্চারণ করে সে অনুবাদ করে বলল,
হে মুমিনগণ, তোমরা ন্যায় বিচারের উপর দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত থাকো। আল্লাহর জন্য সাক্ষ্য দাও, যদিও তা তোমাদের নিজেদের বিরুদ্ধে অথবা পিতামাতা ও আত্মীয় স্বজনের বিরুদ্ধে হয়। পায়ে পায়ে এগিয়ে গেল আয়দান জেসমিনের দিকে। নিঃশ্বাস আটকে আমি সহ সবাই চেয়ে রইলাম। সোফার একটা হাতলে হাত রেখে ঝুঁকে আয়দান নিজের মায়ের চোখে চোখ রাখলো। জড়ানো এক ব্যথাতুর গলায় উচ্চারণ করলো, ছোটবেলা থেকে তুমি আমার ভাইকে মনস্টার বানিয়ে এসেছো, তবে আজ আমি তোমাকে সত্যিটা বলি, দ্য রিয়েল মনস্টার ইউ। জেসমিন স্তব্ধ। নিজের সব থেকে প্রিয় সন্তানের মুখে এমন বাক্য কোনোদিনও শুনতে পাবেন ভেবেছেন কি? আয়দান নিজের মায়ের সমস্ত অভিব্যক্তি পর্যবেক্ষণ করে দ্বিতীয় দফায় বলল, জেসমিন শিকদার, অনলি ইউ। আয়নার সামনে দাঁড়িয়ে একটাবার চোখ ঘুরে নিজেকে দেখো। গর্ভধারিণী মা নয়, একজনের শৈশবের খুনিকে দেখতে পাবে। নির্বাকতার সীমানা আজ পেরিয়ে গেছে গোটা। তারও মাঝে নেই কোনো অনুভূতি প্রকাশের মতো শব্দ। সোফা ছেড়ে সোজা হয়ে দাঁড়ালো আয়দান, নিজের কোমরে হাত রেখে একটা নিঃশ্বাস ফেলল। আর তুমি আব্বু? শটান ঘুরে দাঁড়িয়ে নির্বাক জাফরের মোকাবেলা করলো সে। অপরাধবোধ তোমার ঠোঁট সেলাই করে দিয়েছে। যে অপরাধবোধ তোমাকে নিজের স্ত্রীর অন্যায়ের বিরুদ্ধে মুখ খুলতে দেয়নি, সে অপরাধবোধ তোমার সন্তানকে বাঁচাতে পারবে? ইউ নো হোয়াট আব্বু, ঘরে চুরি পরে বসে থাকো না, সেটাও করতে হবে না। তাহলে মহিয়সী নারী জাতির অপমান করা হবে। পুরুষ নারী মানুষ, তুমি কোনো জাতিরই হিস্সা নও, স্রেফ একটা ধোঁকাবাজ। সবকিছু ছেড়ে হনহন করে এগোলো আয়দান। এক হাতে আমার কবজি পাকড়াও করে রীতিমতো টানতে টানতে ঘরের বাইরের দিকে এগোলো। মীরার কাছে পৌঁছে অপর হাতে পাকড়াও করলো তাকেও। হাসপাতালে চল। শুধু একটা ছোট বাক্য সে উচ্চারণ করলো আমার উদ্দেশ্যে। অতঃপর আমাদের দুজনকে নিয়ে বেরিয়ে গেল বাড়ির বাইরে। বেরোনোর আগে আমি পেছন ফিরে হতবিহ্বল দুই পিতামাতাকে দেখলাম, যারা আদতেও জগতের সব থেকে ব্যর্থ পিতামাতা। আমি তোমার সঙ্গে অনেক অন্যায় করেছি জেসমিন, সেই সব কিছু শোধ তুমি আমার উপর তুলতে পারতে। তবে আমার ছেলেটাকে আঘাত করলে কেন? দিনের পর দিন, বছরের পর বছর আমি চুপ ছিলাম। এই কারণে নয় যে আমি আমার ছেলেটাকে ভালোবাসি না, বরং এই কারণে যে আমি অপরাধী ছিলাম। আমার অপরাধ বোধ আমাকে চুপ করিয়ে রেখেছে। তোমার মুখটা দেখলেই আমার মনে হতো কত না অন্যায় করেছি এই নারীর সঙ্গে আমি। বিনিময়ে সে যা যা করছে সবটাই আমার কর্মফল। কিন্তু কর্মফল তো আমার ভোগ করার দরকার ছিল। আমার ছেলেটা না, আজ দেখো, আমার ছেলেটা সব কিছু ছেড়ে চলে যাচ্ছে, সত্যিই চলে যাচ্ছে। এবার তুমি খুশি তো জেসমিন? ইউ নো হোয়াট জেসমিন, ইউ ওয়ান, তুমি জিতে গিয়েছো। এই পরিবারের শেষমেশ শুধু একটা মানুষই ভালো থাকবে, সেটা হলো শুধু তুমি। ফাইনালি দর্শকবৃন্দ, আপনারা দেখতেই পাচ্ছেন, এই মাত্র আমার প্রাণ প্রিয় স্বামী দরজা খুলে ভেতরে প্রবেশ করলো। অবশেষে অপেক্ষার অবসান। তাকে দেখে আমার আনচান আনচান হৃদয় ফিরে পেল প্রাণ। অ্যাপার্টমেন্টের ভেতর ঢুকতে ঢুকতে আমার এমন নাটকীয় বক্তব্য শুনে খানিক দ্বিধান্বিত হলো জায়দান। তবে আমি নাছোড়বান্দা, আমার হাতে ধরা নিজের মোবাইল ফোন, সমস্ত দৃশ্য আমি ভিডিও করে চলেছি ব্লগারদের মতো করে। ও স্বামী, আজ কি এনেছো আমার জন্য? আমার সম্বোধনে এবার সামান্য না হেসে পারলো না জায়দান। ধরে রাখা ক্যামেরার সামনে নিজের বাম হাতটা তুলে দেখালো, তাতে ধরা আমার প্রিয় তিরামিসু ডেজার্টের বক্স। এটা কিন্তু হালাল। মৃদু হাসলাম আমি। জায়দান বক্স ডাইনিং টেবিলে রেখে দিল, অতঃপর বেডরুমের দিকে এগোলো। আমি যথারীতি মোবাইল ক্যামেরা ধরে তার পিছু নিলাম। সো আপনারা দেখতে পাচ্ছেন দর্শক, এখন আমার স্বামী বেডরুমে ঢুকলো। হয়তো এখন তার লোভনীয় মেদহীন শরীরটা দেখার সুযোগ হবে আমাদের। ছি ছি ছি, লজ্জা লজ্জা, আপনার চোখ বন্ধ করুন, শুধু আমি দেখবো এটা। নিজের ব্লেজার খুলতে খুলতে চশমার ওপাশ থেকে আমার দিকে তাকালো জায়দান, শুধালো, ব্যাপার কি বলো তো? পেলচা ব্যবসায়ীদের মার্কেট খেয়ে এখন ডেইলি লাইফ ব্লগারদের পেছনে পড়েছ? রহস্যময় হাসলাম আমি। জায়দান হাত ঘড়ি খুলে নিল, টাই ঢিলে করে একে একে শার্টের বোতামগুলোও খুলতে লাগলো। ক্যামেরা ধরে রাখলাম আমি, একটুও নড়লাম না। অবশ্যই আমি যে সেক্টরেই পা রাখি সেই সেক্টরই আমার হয়ে যায়। ব্লগিং ট্রাই করলে আর দোষ কোথায়? মুখে বললেও মনে মনে জায়দান এবং আমি উভয় সত্যিকার উত্তরটা জানি। আমি স্মৃতি জমাচ্ছি, বুকের ভেতর ভীষণ ভীষণ তাড়না। কখন ফুরিয়ে আসবে সময় কারোরই জ্ঞাত নেই। যদি যথেষ্ট বাঁচানো হয়, যদি
আরও কিছু করা বাকি থেকে যায়, যদি শুধু অন্তর দিয়ে স্মরণ করাটুকুই যথেষ্ট না হয়। আমি জানি আমি আমাদের দৈনন্দিন জীবনের এসব দৃশ্য কেন ধারণ করছি, জায়দানও তা উপলব্ধি করতে সক্ষম, অথচ কেউই এই ব্যাপারে কিছু বললাম না একে অপরকে। এমন ব্যবহার করলাম নিজেদের সঙ্গে যেন এটা খুব স্বাভাবিক একটা বিষয়। চিঠি পড়ার পর থেকে আমি কখনো জায়দানকে সরাসরি কিছু বলিনি, না কিছু জিজ্ঞেস করেছি। আমার মাঝে শোক উদযাপনের ব্যাপারটা আসেনি, অন্তত জায়দানের সামনে তো নয়, কারণ তাকে দুঃখটা না দেখাতেই আমি বদ্ধপরিকর। ভবিষ্যতে আমাদের জীবনে ঝুলিতে কি রেখেছে জানি না, তবে শোকের মাতম ঘটিয়ে আমি জায়দানকে সেই চরম সময় ঘনিয়ে আসার আগে কষ্ট দিতে চাই না। জায়দান আমার কাছে শেষ কিছু স্মৃতির, সুখের স্মৃতির আবদার করেছে, আমি তাকে সেটাই দেব পরিপূর্ণভাবে। আজ আমার জন্য কিছু নেই? শার্ট খুলতে খুলতে জিজ্ঞেস করলো জায়দান। আমি মোবাইলটা খানিক শক্তভাবে ধরে উত্তর করলাম, ডাইনিং টেবিলে চলো স্বামী। আমার দিকে চেয়ে চোখ নাচিয়ে মুচকি হাসলো জায়দান। তুমি একটা চমৎকার মানুষ, মাই ওয়াইফ। জায়দান ফ্রেশ হয়ে সংক্ষিপ্ত একটা গোসল সেরে আসতে আসতে আমি ডাইনিং এরিয়া স্ট্যান্ডে মোবাইলটা সেট করে ফেললাম, ক্যামেরা অন করে টেবিল গুছিয়ে ফেলতে লাগলাম। আজ আমার ইউটিউব দেখে অনেক নতুন খাবার রান্না করেছি আমি। কাশ্মীরি পোলাও, বাটার চিকেন, ছেঁড়া পরোটা, খাসির মাংসের কাবাব, নবাবী সেমাই, সঙ্গে জায়দানের নিয়ে আসা তিরামিসুটাও সুন্দর করে প্লেটে সাজিয়ে রাখলাম। কিছুক্ষণ পরেই কাঙ্ক্ষিত মানুষটা হাজির হলো। এখন তার পরনে একটা ঢোলা ফতুয়া এবং ট্রাউজার। চেয়ার টেবিলে বসতে বসতে অদূরে সেট করে রাখা ট্রাইপড এবং মোবাইল খেয়াল করলো জায়দান। তবে সেই ব্যাপারে মন্তব্য এড়িয়ে বিস্মিত দৃষ্টিতে খাবার টেবিলে সাজিয়ে রাখা পদগুলো দেখলো সে। ওয়াও, এত কিছু কখন অর্ডার করলে? সত্যি? অর্ডার করিনি, নিজ হাতে রেঁধেছি। সত্যি? জাদানের বাদামি চোখ জোড়া চকচক করে উঠল। এক মুহূর্ত সময় ক্ষেপণ না করে সে এক টুকরো পরোটা তুলে বাটার চিকেনে ডুবিয়ে মুখে পড়লো। তৎক্ষণাৎ এক ঝিলিক খেলে গেল তার চেহারায়। কেমন হয়েছে? উদ্গ্রীব হয়ে প্রশ্ন করলাম। আমার কথার কোনো উত্তর না দিয়ে পরপর আরো কয়েক টুকরো পরোটা মুখে দিল জায়দান, অতঃপর লম্বা হাত বাড়িয়ে আমার দুটো হাত তুলে ঝুঁকে চুমু দিল ত্বকের উপর। অসংখ্য চুমুর ধারায় বয়ে এসে থামলো আমার কোনোই। তোমার হাতের সহস্র চুমু আমার বউ। লজ্জায় লাল টুকটুকে হয়ে গেলাম, সঙ্গে এক ভয়ানক আতঙ্ক চেপে বসলো বুকে। যদি আর কোনোদিনও এমন করে কেউ আমায় না বলে, যদি এই মানুষটা আমার চোখের সামনে থেকে হারিয়ে যায়। মাথা ঝাঁকিয়ে জোরপূর্বক অনিশ্চিত চিন্তাগুলোকে দূর করলাম আমি। তারপর জায়দানের ঠোঁটের কোণে লেগে থাকা একটুখানি ঝোলের বিন্দু বৃদ্ধাঙ্গুলে মুছে নিয়ে নিজের মুখে পড়লাম, বললাম, আমি খেয়ে দিই তোমায়। সামান্য একটু থমকালো জায়দান, তারপর হাত বাড়িয়ে আমার কোমর জড়িয়ে একটানে নিজের কোলের উপর বসিয়ে নিল। তোমার খোদায় ক্ষুধার্ত আমি, তুষ্ট করো আমায় মহারানী। বুকের ভেতরটা শিউরে উঠলো। এত আবেগ, এত ভালোবাসা, এত মায়া কোনোদিনও কাটিয়ে উঠতে পারবো না আমি, কোনোদিনই না। প্লেট সাজিয়ে ধীরে ধীরে সময় নিয়ে জায়দানকে খাওয়াতে শুরু করলাম আমি। প্রত্যেক গ্রাস তুলে দেওয়ার সময় কখনো আমার হাতের আঙুলে, কখনো বা হাতের পিঠে, কখনো বা কবজিতে ঠোঁট ছুঁয়ে দিল আমার স্বামী। তারপরেই শুধুমাত্র গ্রাসটুকু গ্রহণ করলো। আবেগে টলটলে হলো আমার চোখ, প্রাণ ভরে দেখলাম, অনুভব করলাম তার প্রতিটা ভালোবাসার নিবেদন। খাবার শেষে বেডরুমে ফিরে এলাম আমরা। আজ আর লুকিয়ে চড়িয়ে ঔষধ সেবন করলো না জায়দান, সরাসরি আমার সামনেই প্রেসক্রাইব করা ঔষধের একটা খেলো সে। বুকটা ফেটে এলো আমার, তাও মুখে কিছুই উচ্চারণ করলাম না, শুধু ফোনের ভিডিও ক্যামেরা অফ করে দিলাম। এই মুহূর্তটা আমি স্মৃতির মাঝে রাখতে চাই না। বিছানায় উঠে ফতুয়াটা খানিকটা টেনে তুলে জায়দান বলল, আজ একটু বেশি গরম পড়েছে, তাই না? এসি কমিয়ে দেব? দাও প্লিজ। রিমোট তুলে এসি কমাতে কমাতে খেয়াল করলাম বিষয়টা। আগেও কয়েকবার খেয়াল করেছি, তবে এভাবে বিশদ পর্যবেক্ষণ করিনি। তখন আমার বাস্তবতা সম্পর্কে ধারণাও ছিল না, বিধায় সন্দেহও হয়নি। আজ দেখলাম জায়দান ফতুয়াটা সামান্য তুলতে কিছু দাগ উন্মোচিত হলো তার হালকা হলদেটি উজ্জ্বল ত্বক জুড়ে, লালচে বেগুনি ছোট ছোট আভার মতো। ভেতরটা চেপে এলো আমার। জায়দানের অসুস্থতা সম্পর্কে জানার পর থেকে অনেক ঘাটাঘাটি করেছি আমি। দাগগুলো হলো অসুস্থতার লক্ষণ। শরীর স্বাভাবিক মাত্রায় রক্ত তৈরি করতে পারে না, বিধায় সামান্য চাপেই ত্বকে ছোটখাটো ক্ষত সৃষ্টি হতে পারে। এই যেমন একটুখানি চুলকে দিলেও সেখানে গাঢ় লাল দাগের মতো ক্ষতের মতো তৈরি হয়ে যেতে পারে। হাহাকার করে উঠলো আমার অন্তরটা। রিমোট রেখে এগিয়ে গিয়ে কোনো কথা না বলে জাদানের ফতুয়াটা টান দিয়ে ধরলাম। এই কি করছো? জবাব না দিয়ে ফতুয়াটা টেনে মাথার উপর দিয়ে খুলে নিলাম। জাদান আমায় বাধা দিল না, নিষ্পলক চেয়ে রইল শুধু।
তার শরীর সম্পূর্ণরূপে উন্মুক্ত হতে ঘাড় কোমল বুকের কাছে ছড়িয়ে থাকা দাগগুলো দেখলাম আমি। হাত বাড়িয়ে আলতো করে ছুঁয়ে দিলাম। আঙুল কাঁপলো আমার। অস্ফুট স্বরে বললাম, ব্যথা হয়? তুমি ছুঁয়ে দিলে আমার সব ব্যথারা দৌড়ে পালায়। শক্ত একটা ঢোক গলাধকরণ করলাম আমি। আর কত রকম ভাবে এই পুরুষটি দুর্বল করবে আমায়। হঠাৎ করে মাথায় এক অমোঘ তাড়না ভর করলো। জায়দানকে হালকা ছেলে বিছানায় শুয়ে দিয়ে আমি হেঁটে ড্রেসিং টেবিলের কাছে গেলাম। ড্রয়ার খুলে ভেতর থেকে একটা লিপস্টিক বের করে নিলাম। লাল এবং গোলাপের মিশ্রণে একটা হালকা মিষ্টি বর্ণ লিপস্টিকের। একটা সময় আমার ভীষণ প্রিয় ছিল, তাই প্রায় ফুরিয়ে এসেছে। আয়নায় দেখে নিজের ঠোঁটে অত্যন্ত গাঢ় করে লিপস্টিক পরলাম আমি। জায়দান বিছানায় উপুড় হয়ে শুয়ে কৌতূহলী দৃষ্টিতে আমায় দেখে যাচ্ছে। এত রাতে কেন সাজগোজ করছি বুঝতে পারছেন হয়তোবা, তবে তার মোহনীয় দৃষ্টি দেখেই বোঝা যাচ্ছে দৃশ্যটা বেশ উপভোগ করছে সে। লিপস্টিক দেওয়া শেষ হলে সেটা হাতে নিয়েই বিছানায় উঠে এলাম আমি। বুকের উপর ভর দিয়ে শুয়ে থাকা জায়দানের কোমরের দিকটায় বসলাম। ভ্রু তুলে বিস্ময় নিয়ে তাকালো সে। কি করছো? এর উত্তর আমি করলাম না। ঝুঁকে পড়লাম জায়দানের পিঠে, কাঁধের দিকটায় ফুটে থাকা দাগের উপর নিজে লিপস্টিকের রাঙা ঠোঁট ছুঁয়ে দিলাম গভীরভাবে। গভীর এক চুমু খেলাম সেখানে। সামান্য শিউরে উঠে বালিশ চেপে ধরলো জায়দান। আমার ঠোঁটের ছাপ ফুটে উঠলো তার ত্বক জুড়ে, ঢেকে ফেললো অসুস্থতার সকল লক্ষণকে। দীর্ঘ প্রশ্বাস টেনে উল্টো ঘুরে শুলো জায়দান। চোখ পিটপিট করে আমার দিকে তাকালো, ভরাট গলায় বলল, কলঙ্ক ঢাকছো? ভাগ্যকে জানান দিচ্ছি আমার সিলমোহরের ক্ষমতা কতটুকু। ভাগ্যের আগে তুমি আমার জায়দান। আবারও ঝুঁকে পড়লাম। জায়দানের গলার দিকটা ঠোঁট ছুঁয়ে নিজের চিহ্ন এঁকে অসুখের চিহ্ন ঢাকলাম আমি। স্বামী আমার চওড়া নয়ন মেলে গর্বিত দৃষ্টিতে চিহ্নটা দেখলো। নেমে এলাম বুকের দিকটা, সেখানে স্পর্শ করলাম বারংবার, কখনো আলতো করে কখনো বা গাঢ় করে। জায়দান এক হাতে মুঠো পাকিয়ে অত্যন্ত যত্নে আমার চুলের গোছা ধরে রাখলো। অন্য হাতটা আমার কোমর চেপে ধরলো। চশমাটা খুলে চোখ জোড়া অত্যন্ত আবেশে বুঝে নিল সে। নীরবে অনুভব করে গেল এই স্পর্শটুকু, চিহ্নিতকরণটুকু। ক্রমশ গভীর হয়ে উঠলো তার শ্বাস প্রশ্বাস। তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়লো আমার অধিকার। ঠোঁটের দাগে বুকের একপাশ থেকে একেবারে উদর অবধি স্বামীকে রাঙিয়ে তবেই থামলাম আমি। মুখ তুলে মুগ্ধ নয়নে দেখলাম দৃশ্য। বেডরুমের ল্যাম্পশেডের আলোয় জায়দানের শরীর জুড়ে জ্বলজ্বল করছে আমার ঠোঁটের ছাপ। তার অসুস্থ শরীরটাকে আমি নিজের ভালোবাসায় ছাপাঙ্কিত করেছি। জায়দান অবশেষে চোখ খুলল। তার বাদামি নয়নে পরম শান্তির পরত। মুখ ঝুঁকিয়ে নিজের দেহটাকে দেখলো সে। একটা হাত দিয়ে ধীরে ধীরে ছুঁয়ে দিল সকল দাগকে। ঠোঁটের সূক্ষ্মতম হাসি ফুটলো তার। আমি যদি আর কোনোদিন গোসল না করে, তোমার সমস্যা হবে? মুচকি হাসলাম আমি। জায়দানের মুখখানি নিজের দু হাতে ধরে তার ঠোঁটে ঠোঁট মিলিয়ে বললাম, তুমি আমার আস্ত একটা মায়া। এ মায়ার টান আছে, সমস্যা না। বিনিময়ে আমার ঘাড়ে হাত রেখে গভীরভাবে নিজের স্পর্শ দিয়ে ছুঁয়ে দিল জায়দান। দীর্ঘ একটা সময় ধরে সুগভীর অনুভূতির বিনিময়ে অতঃপর তার বুকের উপর শুয়ে পড়লাম আমি। লম্বা দুবাহুর মাঝে আমায় নিজের শরীরের উপর আগলে নিল জায়দান। তার একটা হাত আবার পিঠ বয়ে চলল আমার পরিধানে জামার মাঝে প্রবেশ করে ছুঁয়ে চলল তপ্ত নরম ত্বকে। আবেশে চোখ বুজে নিয়ে তার বুকে মাথা গুজে পড়ে রইলাম আমি। দীর্ঘ একটা সময় কেউ কোনো কথা বললাম না। নীরবে উপভোগ করলাম একে অপরের সঙ্গ। এসে কমিয়ে রাখায় পরিবেশ ক্রমশ শীতলতর হয়ে উঠতেই গুটিসুটি দিয়ে আশ্রয় নিলাম স্বামী প্রশস্ত রাঙা বুকে। একটা সময় নীরবতা ভাঙলো জায়দান। আমার চুলে আঙুল বোলাতে বোলাতে একেবারে হালকা গলায় বলল, আরেফিন বাড়িতে যেতে বারণ করেছিলাম। জমে গেলাম আমি। এক চুল নড়ার সাহস হলো না। আরো খানিকটা চুপসে গেলাম। আমার হাতের আঙুল আঁকড়ে বসলো জায়দানের বুকে। তার মাঝে অবশ্য নির্বিকরতা। আমি ভেবেছিলাম ভীষণ রাগ করতে পারে, অথচ তেমন কোনো লক্ষণ না দেখায় খানিকটা অবাক না হয়ে পারলাম না আমি। আমাকে খুব ভালোবাসো, তাই না? জায়দানের আদুরে গলায় গলে গেলাম আমি। থুতনিতে ভর দিয়ে মুখ তুলে চেয়ে মাথা দোলালাম। জায়দান মুগ্ধ নয়নে আমায় দেখলো। ঝুঁকে এসে প্রথমে আমার গালে, তারপর কপালে নিজের ঠোঁটে মন্থর গলায় বলে উঠলো, আব্বু একটা সময় এরিক ড্রিঙ্কার ছিলেন। লিভারে কিছু সমস্যা দেখা দিয়েছিল। হার্টেরও হালকা পাতলা কিছু প্রবলেম আছে। বয়সটা তো কম হয়নি। আমি রীতিমতো নিঃশ্বাস আটকে ফেললাম। জায়দান কি বলতে চাইছে সেটা উপলব্ধি হওয়ার সাথে সাথে অভ্যন্তরে সবকিছু বরফের মতো জমাট বাঁধতে আরম্ভ করেছে। স্বামী আমার থেমে নেই, সে বলেই চলেছে, আর আয়দান তো বিশাল একটা বিপদ পার করে এসছে। পাক্কা 2 বছর লাগলো ওর সুস্থ হতে। দেশ বিদেশের হাসপাতালে হাসপাতালে কেটেছে ছেলেটার জীবন।
একটা সময় রক্তের শূন্যতা হয়ে গিয়েছিল। ওর নিজের শরীরটাই তো জোরে তেলে দিয়ে গড়া। ভয়ানকভাবে ভেঙে চুরমার হয়ে গেল আমার হৃদয়। সবকিছু স্পষ্ট। জায়দান কেন এতদিন কোনো উদ্যোগ নেয়নি তা আজ পরিষ্কার। সে আগেই বুঝতে পেরেছিল জাফর এবং আয়দান দুজন যদিও বা ডোনার হয়ে যায়, তাদের স্টেম সেল নিরাপদভাবে ব্যবহার করা মেডিকেলি ঝুঁকিপূর্ণ হয়ে যাবে। সেটা হয়তো ডক্টরের সঙ্গে আলাপও হয়েছে তার। এই জন্যই সে এতটা নিশ্চিত যে তার আদতে কোনো আশাই নেই। আয়দান এবং জাফর দুজন HLA টেস্ট করার জন্য রাজি হওয়ার পর যে আশাটুকু আমার মাঝে জ্বলে উঠেছিল তা সহসাই ধপ করে নিভে গেল। আমার মুখটা আলতোভাবে ধরলো জায়দান, চোখে চোখ রাখলো। যদি আর কখনো আমার জন্য নিজের উঁচু মাথা কারো সামনে নিচু করো, তবে আমি সেদিনে মরে যাব, মনে রেখো। আর আটকানো গেল না নিজেকে। কিছু বুঝে ওঠার আগেই টপ টপ করে আমার দুই চোখ বেয়ে অশ্রু গড়াতে লাগলো অনবরত। গাল গড়িয়ে ফোটায় ফোটায় পড়লো তা জায়দানের বুকের উপর। আমায় নিজের বুকের মাঝে আঁকড়ে ধরলো জায়দান। তাকে আঁকড়ে ধরে ডুকরে কেঁদে উঠলাম আমি। আমার সমস্ত শরীরে হাত বুলিয়ে দিল, সে যেন শান্ত করতে চাইলো অশান্ত এক ঘূর্ণিঝড়কে। সময় যত গড়ালো আমার কান্নার তেজ তত বাড়লো। অস্ফুট স্বরে জায়দান বলল, আমি এখানেই আছি, আমি কোথাও যাচ্ছি না। আমি তোমার কাছেই থাকবো, একদম কাছে, তোমার মনের ভেতর, সবসময়। একটা সময় শরীর দুর্বল হয়ে এলো আমার, সঙ্গে কমে এলো কান্নার দাপট। বাইরে রাত আরো গভীর হচ্ছে। ভেতরে আমরা দুজন একে অপরের আলিঙ্গনে নিজেদের অনুভব করছি। ল্যাম্পশেড বন্ধ করে দিয়েছে জায়দান। স্বচ্ছ জানালায় বেয়ে চাঁদের আলো গড়িয়ে এসে পড়েছে। এর মাঝেই আমায় আগলে রেখে এসে আমি নিজের বাহুডোরে শুধুমাত্র আমার নাক টেনে ফুপিয়ে চলার আওয়াজ নীরবতায় ব্যাঘাত ঘটাচ্ছে। একটা সময় জায়দান হঠাৎ করে খানিকটা ধরা গলায় বলল, আমার একটা শেষ ইচ্ছে পূরণ করতে পারবে মাই ওয়াইফ? শেষ ইচ্ছে নয়, তোমার সব ইচ্ছে আমি পূরণ করব। বলো কি চাও? অশ্রুসিক্ত গলায় বললাম আমি। কয়েক মুহূর্তের নীরবতা, অতঃপর আবদার এলো, আমার কবরে আম্মুর হাতের এক মুঠো মাটি দিও। আজ কত বছর পর ঘরটিতে এসেছেন জেসমিন ঠাওর করে উঠতে পারলেন না। জায়দানের বেডরুমটা একদম পরিপাটি করে সাজানো, কোথাও কোনো খুঁত নেই। সে যাওয়ার দিন যেমন রেখে গিয়েছিল আজও তেমনটাই রয়ে গিয়েছে। রোজিনা নিয়ম করে সপ্তাহে দুবার এই ঘরটা পরিষ্কার করে যায়। জেসমিন ধীরে ধীরে চারপাশে নজর বুলিয়ে দেখতে লাগলেন। মাঝ বরাবর বিছানা, তার পাশে ক্লজেট, মেঝেতে বিছানো পাপোশ, এর উপর একজোড়া স্লিপার রাখা, দেয়ালে দুটো ফটো ফ্রেম, একটাতে স্টুডিওতে তোলা সকলের পারিবারিক ছবি, অন্যটায় শুধু জেসমিন এবং জাফর। বিছানার পাশে টেবিলে আরেকটা ফটো স্ট্যান্ড। পায়ে পায়ে এগিয়ে গেলেন জেসমিন, সেটা হাতে তুলে দেখলেন জেসমিনের যুবতী বয়সের ছবি। সময়টা হয়তো যখন জায়দান বছর 5 ছিল, সেই সময়কার। বাড়ির বাইরের বাগানে হোস পাইপ দিয়ে পানি দিচ্ছিলেন তিনি। তার চুলগুলো বাতাসে উঠছে, সূর্যের হলুদাভ আভা রাঙিয়ে তুলেছে তার মুখমণ্ডল। অপূর্ব এক দৃশ্য। ফ্রেমের এক কোণায় একটা বাচ্চা ছেলের হাত দেখা যাচ্ছে, ওটা জায়দান। পিছনে খেলছিল অথবা কিছু করছিল সে হয়তো। ছবিটা তুলেছিলেন জাফর, সেটা তার বড় সন্তান নিজের নাইট স্ট্যান্ডে রেখে দিয়েছে অতি যত্নে। আগে জানা ছিল না জেসমিনের। ফটো স্ট্যান্ডটা টেবিলে রেখে দিলেন জেসমিন। পুনরায় আশেপাশে তাকালেন। এই ঘরের বাতাসে অদ্ভুত একটা গন্ধ টের পেলেন তিনি, কেমন যেন মিষ্টি এবং তেতোর মিশ্রণ, খানিকটা ফলের মতন। গন্ধটা জেসমিনের খুব চেনা। পায়ে পায়ে ক্লজেটের দিকে এগিয়ে সেটা খুলে ফেললেন জেসমিন। ভেতরে এখনো কিছু জামা কাপড় আছে যেগুলো জায়দান আর নিয়ে যায়নি। তার মাঝে হাতড়ে খুঁজলেন জেসমিন, অথচ নিজের বুনে দেওয়া খয়েরি রঙের সোয়েটারটা পেলেন না। একটা শার্ট তুলে নিলেন। এই পোশাকের মাঝেই বাতাসে ভেসে বেড়ানো গন্ধটা পেলেন তিনি। নাকে ঠেকিয়ে দীর্ঘ প্রশ্বাস টানলেন তিনি। ভেতরটা কেমন যেন ফাঁপা মনে হলো, একদম নির্লিপ্ত। ক্লজেটের সামনে দাঁড়িয়ে থেকে পরক্ষণে দরজা আটকে সরে আসছিলেন জেসমিন, তবে পারলেন না। হঠাৎ করে তার চোখ পড়ল ক্লজেটের নিচের দিকে। তাকে একটা কার্ডবোর্ডের বক্স চাপা দিয়ে রাখা। কিছু না ভেবে সেটা টেনে বের করলেন তিনি। মেঝেতে বসে খুলে ফেললেন বক্সটা। ভেতরে বেশ কিছু পুরাতন জিনিসপত্র, একটা হাওয়া চুপসে যাওয়া ফুটবল। জেসমিন প্রশস্ত নয়নে দেখলেন। অনেক বছর আগেকার স্মৃতি স্মরণে এলো তার। ঈদ উপলক্ষে গ্রামের দিকে যাওয়া হয়েছিল সেবার। গিয়ে আয়দান বায়না ধরেছিল ফুটবল খেলবে। তখন তিনি নিজে দোকানে থেকে ফুটবল কিনে দিয়েছিলেন ছেলেদের। সেটা খেলতে খেলতে ফেটে চুপসে যাওয়ার অনেক আগে আয়দান ফেলে দিয়েছিল, তবে সেটা কুড়িয়ে এনে রেখেছে জায়দান। বক্সের ভেতরে আরও কিছু টুকটাক জিনিস আছে। একটা ভাঙা রূপোর লকেট, জায়দানের জন্মের পর জেসমিনের বাবার বাড়ি থেকে উপহার দেওয়া হয়েছিল। সেটা তিনি নিজেই পরিয়ে দিয়েছিলেন সন্তানকে। বছর পেরিয়ে যেতে যেতে সেটা ভেঙে গেলে ছোট্ট জায়দান ঠিক করিয়ে দেওয়ার বায়না ধরেছিল। জেসমিন কোনোদিনও কর্ণপাত করেননি। আছে একটা ছেঁড়া কাগজের টুকরা। জায়দান একবার
একটা আপেলের চিত্র এঁকে উঠতে পারছিল না। জেসমিন আর 5টা সাধারণ মায়ের মতন সেদিন হাতে চুড়ি বসিয়ে গোল করে এঁকে দিয়েছিলেন। সেই পুরাতন জং ধরা চুড়ি আর কাগজ দুটোই রেখে দিয়েছেন জায়দান। জেসমিনের নিঃশ্বাস আটকে এলো, তিনি আর দেখতে পাচ্ছেন না এসব। কেমন দমবন্ধ লাগছে নিজেকে। বক্সটা ঠাস করে বন্ধ করতে চাইলেন তিনি, তবে শেষ মুহূর্তে পুরাতন একটা ছোট্ট নোটবুক তার নজর কেড়ে নিল। স্কুলের নোটবুক, সন্দেহ নেই। কাপা কাপা হাতে সেটা তুলে নিলেন জেসমিন। উপরে হালকা ধুলোর আস্তরণ ফু দিয়ে ঝেড়ে নোটবুকটা খুললেন তিনি। বহু বছর আগেকার পৃষ্ঠাগুলো কেমন হলদেটে হয়ে গিয়েছে, পোকায় খেয়ে ফেলেছে বেশ খানিকটা। কলমের কালিগুলো লেপটে গিয়েছে। সেই লেপটানো লেখার মাঝে প্রথম একটা লেখা চোখে পড়ল জেসমিনের। আমি দোলনায় দুলছি একা, দূরে তুমি আয়তনের দোলনাটা ঠেলে দিচ্ছ। তুমি আজকে একটা লাল রঙের শাড়ি পরেছ, তোমাকে একদম আমার লক্ষ্মী আম্মু আম্মু লাগছে। ইচ্ছে করছে আমিও আয়তনের সঙ্গে ওই দোলনায় গিয়ে বসি আর তুমি আমাদের ঠেলে দাও, কিন্তু তুমি সেটা পছন্দ করবে না। থাক, আমার দূর থেকেই তোমায় দেখতে ভালো লাগছে আম্মু। জায়দান, 23 ফেব্রুয়ারি 2001। থমকে গেলেন জেসমিন, কয়েক পৃষ্ঠা উল্টালেন। এবার ভেসে উঠল অন্য আরেকটা লেখা। আম্মু জানো, আমি ক্লাসে ফার্স্ট হয়েছে। টিচার সায়েন্স ফেয়ারের জন্য আমার প্রজেক্ট সিলেক্ট করেছেন। আমার আজ খুব তোমার হাতের খিচুড়ি আর মুরগি কষা খেতে ইচ্ছে করছে, কিন্তু তুমি তো অসুস্থ। থাক, তুমি ঘুমাও আম্মু, বিশ্রাম নাও। আমার রেজাল্ট তো এমনিতেই তুমি শুনতে চাও না। যেদিন চাইবে আমি না সেদিন সব একসাথে বলবো। কার্ডগুলো সব জমিয়ে রাখলাম আজ। 26 ডিসেম্বর 2002। জেসমিন খেয়াল করলেন বক্সের ভেতর একটা বেগুনি ফিতায় বাঁধা একগাদা পুরাতন রেজাল্ট কার্ড। হাত বাড়িয়ে সেগুলা নিলেন তিনি। খুলতেই ভেতর থেকে সকল শ্রেণীর রেজাল্টের কার্ড বেরিয়ে এলো। প্রত্যেকটাতে প্রথম স্থান, দুর্দান্ত নাম্বারের রেজাল্ট, শিক্ষকদের প্রশংসাপত্র আর গার্জিয়ানের স্বাক্ষরের জায়গায় শুধুমাত্র জাফরের সাইন। কোনোটাতে তাও নেই। নোট দিয়ে লেখা, দুঃখিত টিচার, আমার আব্বু দেশের বাইরে আছেন। শুক্রবার সকাল হওয়া সত্ত্বেও আজ একদম ভোর ভোর উঠে গেলাম। হাতের সব কাজ এবং বেশ কিছু ফোন কল সামলে আমি একটা ব্যাগ গুছিয়ে নিলাম। বেডরুমে আসতে খেয়াল হলো জায়দান তখনও বিছানায় শুয়ে আছে। ঘড়ি কাটায় তখন সকাল 8:30। আশেপাশে আমি যে হারে শব্দ করেছি তাতে জায়দানের উঠে পড়ার কথা। তাছাড়া আমি উঠে যাওয়ার পর সে খুব বেশি সময় ঘুমিয়ে থাকে না কখনোই। ব্যাপারটা হয়তো অস্বাভাবিক নয়, তবে আমার মনটা হঠাৎ করেই শিউরে উঠলো আতঙ্কে। দরজা আঁকড়ে ধরে উঁকি দিলাম। স্থির দৃষ্টিতে চেয়ে দেখলাম জায়দানের বুক ওঠানামা করছে কিনা। ভয়ে এবং আতঙ্কে নাকি জানি না, আমার মনে হলো জায়দান আসলে নিঃশ্বাস নিচ্ছে না। বুকটা একদমই স্থির, কম্বলে ঢাকা, কোনো নড়চড় নেই, চোখ জোড়া বন্ধ। ক্ষণিকের জন্য চোখে আধার দেখলাম আমি। পা দুটো চলে উঠলো। ওইভাবেই টলতে টলতে হাসতে পারছে পৌঁছালাম বেডের কাছে। শক্ত একটা ঢোক গেলে জায়দানের নাকের সামনে আঙুল ধরলাম। যখন তপ্ত শ্বাসের স্পর্শ টের পেলাম, শুধুমাত্র তখনই বুকের ভেতর আটকে রাখা শ্বাসটুকু আমি ছাড়তে পারলাম। দ্রুত জায়দানের বুকে মাথা ঠেকালাম। শ্বাস চলছে ঠিকই, একটু আগে হয়তো চোখের ভ্রম হলো আমার। এমন ভয়ানক ভ্রম! আমার ছোঁয়া পেয়ে নড়ে চড়ে উঠলো জায়দান। চোখ জোড়া মেলে মিটমিট করে তাকালো। আমি দ্রুত নিজের অভিব্যক্তি সামলে নিলাম। বিরাট হেসে তার কপালে নিজের ঠোঁট ছুঁয়ে বললাম, গুড মর্নিং। মাথায় হেলিয়ে পাল্টা আমার গালে স্নেহের চুমু এঁকে জায়দান জড়ানো কণ্ঠস্বরে বলল, গুড মর্নিং মাই ওয়াইফ। এত সকাল সকাল উঠে পড়েছে? আজ শুক্রবার না? শুক্রবার, তবে আজ আমার একটা বিশেষ জায়গায় যাচ্ছি আমরা, তাই এই আয়োজন। সামান্য হাই তুলতে তুলতে জমে গেল জায়দান। প্রসারিত দৃষ্টিতে বিস্ময় নিয়ে শুধালো, যাচ্ছে? কোথায় যাচ্ছি আমরা? রহস্য করে হাসলাম আমি। তারপর জায়দানের চুলে আঙুল বুলিয়ে তার নাকের ডগা চুমু দিয়ে উত্তর করলাম, কক্সবাজার। ভারী পর্দা টেনে দেওয়ায় ঘরের ভেতরে ক্রমশ অন্ধকার নেমে এসেছে। গুমট বাঁধা পরিবেশ, ওজনদার বায়ুতে অদ্ভুতরে আবেগের মাতম। জেসমিন নোটবুকটা নিয়ে মেঝেতেই শুয়ে পড়েছেন কার্পেটের উপর। একের পর এক পৃষ্ঠা উল্টে দেখছেন তিনি। এই নোটবুকটা যেন জীবন্ত কোনো ব্যক্তি, যার সঙ্গে নিজের সব কথা বলা হতো, একাকী এক শিশুর। আম্মু, আমি সত্যি বলছি আম্মু, আমি ইচ্ছে করে কিছুই করিনি। আমি আয়দানের ক্ষতি করতে চাইনি। কিন্তু তুমি হয়তো ঠিকই বলেছ, দোষটা আমারই ছিল। আমার ওকে নিজের সাথে বাহারে নিয়ে যাওয়া উচিত হয়নি। তবু আম্মু, তুমি একটুখানি আমাকে বোঝো না আম্মু, প্লিজ। আমার বুকটা ছিঁড়ে যাচ্ছে। আমার ভাইটাকে হাসপাতালে বিছানায় দেখতে পাচ্ছি না আমি। আমার খুব কান্না পায়। আমাকে একটু জড়িয়ে ধরো না আম্মু, প্লিজ। 15 মার্চ 2003। এর পরের পৃষ্ঠাগুলো পড়ার সাহস হলো না জেসমিনের। তিনি একসঙ্গে বেশ কয়েক পাতা উল্টে ফেললেন। আমার অনেক একা একা লাগে। আজ কতদিন তুমি আমাকে আদর করো না আম্মু। আমি মনস্টার না, কিংবা হয়তো আমি একজন মনস্টার, হতেই পারে। আমি জানি না তুমি মনস্টার হলেও আমি তোমার বাচ্চা তো। তোমার রক্ত, তোমার অংশ। মায়েরা নাকি সন্তানকে ফেলতে পারে না,
তবে তুমি এত অবহেলা আমাকে কেন ফেললে আম্মু? তুমি তো বলেছিলে তোমার সব কথা শুনলে আমায় ভালোবাসবে, তবুও ভালোবাসলে না কেন আম্মু? বুকের ভেতর একটা ভারী চাপ জেঁকে বসলো জেসমিনের। টের পেলেন নিঃশ্বাস প্রশ্বাস চালাতে কষ্ট হচ্ছে। নোটবুকের একদম শেষ পাতায় পৌঁছে গেলেন জেসমিন। এর পরের পৃষ্ঠাগুলোকে ছিঁড়ে ফেলা হয়েছে অত্যন্ত ঘৃণা ভরে। শেষ পাতায় এবড়ো থেবড়ো কালিতে লেখা, কাল আমার লন্ডনের ফ্লাইট, আমি চলে যাচ্ছি আম্মু। এই নোটবুকে হয়তো আর লেখা হবে না। আমার কথা বলার একটা সঙ্গী আজ থেকে কমে গেল। এখন রাত 2:30 বাজে। আমার না খুব তোমার কোলে মাথা রেখে একটু ঘুমাতে ইচ্ছা করছে আম্মু, কিন্তু আমি জানি ইচ্ছা রাখতে নেই কোনো। আমি অপরাধী, অন্যায়কারী। তোমার কাছে আমার জনম জনমের প্রায়শ্চিত্ত। সবে আমাকে বলে অনুভূতিহীন হয়ে গিয়েছে। আচ্ছা আম্মু, এই অনুভূতি জিনিসটা কি? অনেক বোঝার চেষ্টা করলাম, বুঝতে পারলাম না। সে যাক, আমি তো বরাবরই আলাদা ছিলাম, স্বাভাবিক শাড়ির বাইরে। এই যে কাল থেকে তোমার মুখটা আর দেখতে পারবো না, রাগ করে হলে তুমি আমার দিকে তাকাবে না, এই চিন্তাটা বুকের ভেতর খামচে ধরে রেখেছে। এইটা কি অনুভূতি? যদি অনুভূতি হয় তাহলে নাম কি আম্মু? আজ থেকে নোটবুক আমার যত্নে জমানো সকল বস্তুগুলোর স্থান হবে একটা বদ্ধ বক্সের ভেতর। ঠিক যেমন আমি নিজেকে বেঁধে ফেলেছি এই পৃথিবীর মাঝে একাকিত্বের চাদরে। তোমার জায়দান বড় হয়ে গিয়েছে আম্মু, অনেক বড় হয়ে গিয়েছে। খেয়াল করে দেখেছো কি কখনো? তোমার জায়দান একা থাকতে শিখে গিয়েছে। এই একাকিত্ব তার ভীষণ প্রিয়। একটা ছোট্ট ক্যাসেট প্লেয়ার উপহার দিয়েছে আমাকে মিসির। ওটা বাজছে টেবিলের ওপর। গভীর রাতের সঙ্গে খুব দারুণ একটা সঙ্গীত বেজে চলেছে। কেমন মনে হচ্ছে যেন আম্মু, যেন আমি হাওয়ায় ভাসছে। আমার গলা ভালো না, যদি ভালো হতো একদিন তোমায় গিয়ে শোনাতে চাইতাম। ও মা মেরি মা প্যারি মা। দুনিয়া নাকি মায়ের চেয়ে আপন কেউ নেই। যদি থাকতো তবু আমি খোদার কাছে আমার আম্মুটাকে আপন করে চাইতাম। 18 মে 2016। নোটবুকটা আর ধরে রাখা সম্ভব হলো না। পৃষ্ঠা ভিজে উঠেছে জেসমিনের, চোখ বেয়ে গড়ানো অশ্রুপাতে। পৃষ্ঠাগুলো সহসায় টেনে নিয়ে নিজের বুকের ভেতরে চেপে ধরলেন জেসমিন। ফুপিয়ে কেঁদে উঠলেন। তার মনে পড়ল সেই দিনের অনুভূতির কথা। একদম একই অনুভূতি টের পেলেন নোটবুকটা বুকে চেপে ধরে, যেমনটা অনুভব করেছিলেন তিনি যখন জন্মের পর প্রথমবার তার বুকে নবজাত জায়দানকে তুলে দেওয়া হয়েছিল। জেসমিন কেমন অনুভব করলেন নিজেই জানেন না। সমস্ত শরীরের ভার ছেড়ে দিয়েছে বুঝি। ঘামে ভিজে একাকার তিনি। সামান্য প্রশ্বাস টানতেও যেন সাগর যাতনা পাড়ি দিতে হচ্ছে তার। তিনি কি মারা গিয়েছেন বুঝতে পারলেন না। একেবারে হঠাৎ করে প্রচণ্ড ভারী শরীরটা হালকা লাগতে শুরু করেছে। ঝাপসা চোখে তিনি ডাক্তার নার্সদের ছোটাছুটি দেখতে পাচ্ছেন। তারপরেই তার কানের পর্দা ছিঁড়ে ধ্বনিত হলো তীক্ষ্ণ এক ক্রন্দন ধ্বনি। এই কান্নার মাঝে অদ্ভুত কোনো উপকরণ আছে। সঙ্গে সঙ্গে জেসমিনের চোখ বেয়েও অঝরে ধারায় অশ্রু ঝরতে লাগলো। ডাক্তার দুহাতে তুলে ধরেছেন একদম ছোট্ট একটা মানব শিশু, একদম পুতুলের মতন দেখতে, লাল টকটকে ত্বক, তরলে মাখামাখি। তারস্বরে চেঁচিয়ে কাচ্ছে নবজাতক। জেসমিন চোখ পিটপিট করে দৃষ্টি ফিরিয়ে স্থির চেয়ে দেখলেন। অ্যাম্বিকাল কর্ড কেটে দ্রুত শিশুটিকে নিকটস্থ টেবিলে পরিষ্কার করতে নেওয়া হলো। নার্স দুজনের একজন জেসমিনের মাথায় হাত বুলিয়ে যাচ্ছে, অন্যজন তার হাত ম্যাসেজ করতে সজাগ রাখার জন্যে। ডাক্তার দ্রুতই ফিরে এলেন। তীব্রভাবে কাঁপতে থাকা বাচ্চাটাকে জেসমিনের বুকের উপর শুইয়ে দিলেন। কেঁপে উঠলেন জেসমিন। তার উষ্ণ ত্বকের সংস্পর্শে আসতে নবজাতকের কান্না ম্রিয়মান হয়ে এলো। বুকের ভিতর তোলপাড় খেলে গেল জেসমিনের। ভয়ানক এক মায়া আছড়ে পড়ল হৃদয় সমুদ্রের তীরে। টান, কি দুর্বার টান এই নগণ্য প্রাণটির প্রতি তার। যেন এই ছোট্ট জানের জন্য তিনি নিজের জান দিতেও পারেন, অন্যের জান নিতেও পারেন। এই ভয়ঙ্কর অনুভূতি কিসের? মাতৃত্বের? ফুপিয়ে কেঁদে ফেললেন জেসমিন। তার সঙ্গে ক্লান্ত চেহারায় মোলায়েম এক হাসি। কাঁপা কাঁপা দু হাতে তুলে নবজাতকের পিঠ ছুঁয়ে দিলেন তিনি। ডাক্তারের কথাটা শুনতে জেসমিনের ক্রন্দন মিশ্রিত হাসির জোর বাড়ল। নবজাতককে নিজের বুকের আড়ালে রীতিমতো লুকিয়ে ফেললেন তিনি। ছোট্ট অংশের ছটফটানি থেমে গেল। মায়ের বুকের মাঝে চুপটি করে শুয়ে সে অনুভব করতে লাগলো বুঝি এতদিন যার গর্ভে ছিল তারই বুকে এসে পড়েছে। জেসমিন নিজের বুকের বিপরীতে নবজাতকের ছোট্ট নিঃশ্বাস প্রশ্বাস টের পেলেন। কি সুন্দর, কি পবিত্র, কি চমৎকার। আব্বু, আমার ছোট্ট একটা আব্বু। জেসমিনের কান্না হাসি মিশ্রিত উচ্ছ্বাসে সেদিন ডাক্তার নার্সদের চোখেও আনন্দের অশ্রু টলটল করেছিল। বুকের ভেতর যে তৃপ্তি ছিল, সে ভীষণ আবেগ ছিল, তা ভোলা সম্ভব না।
যেমন ভোলা সম্ভব না ওই নবজাতককে প্রথমবারের মতো নিজের বুকের ভেতরে লুকিয়ে ফেলার অনুভূতিটুকু। আজ বদ্ধ রুমের ভেতরে নোটবুক বুকে চেপে রেখে ওই একই ভঙ্গিতে কেঁদে উঠলেন জেসমিন। আজ তিনি টের পেলেন সেদিন ঠিক কখন তার অনুভূতিগুলো সব উল্টে পাল্টে গিয়েছিল। সেই মুহূর্তে জাফর কেবিনের ভেতর এসেছিলেন। যে মুহূর্তে তার সদ্য মা হওয়া অন্তর খেয়াল করলো তার যক্ষের ধন হুবহু তার জন্মদাতার সকল বৈশিষ্ট্য পেয়েছে, তখন থেকেই বুকের ভেতরের ভয়ানক টানটা এমনভাবে ভেঙে চুরে গেল যে জেসমিন হাজার চেয়েও সেই ভাঙা টুকরাগুলো আর জোড়া লাগাতে পারেনি, আজ অব্দি পারেননি। জায়দানের ফাঁকা ঘর জুড়ে খেলে বেড়ানো ঘন আধারে ধ্বনিত হলো আজ এক নারীর যুগ যুগান্তরে চাপা দেওয়া আর্তনাদ। প্রায় সন্ধ্যা নেমে এসেছে। ঘড়ি কাঁটা অতিক্রম করেছে 5:30টার ঘর। গোধূলি লগ্নের সোনালী আভায় উদ্ভাসিত কক্সবাজার সি বিচ। লোকে লোকারণ্য হওয়ার দিন হলেও গোধূলির সময়টায় ভিড় খানিকটা কমে এসেছে। ইতিউতি মানুষ পরিবার পরিজন বন্ধুবান্ধব নিয়ে উদযাপনে মুখর। দূরে অস্তমিত সূর্য, অসাধারণ এক নৈসর্গিক দৃশ্য। এর মাঝেই বালুর চর ধরে হাতে হাত রেখে হেঁটে যাচ্ছি আমি আর জায়দান। আমার পরিধানে একটা লাল শাড়ি, ঠিক যেমনটা নতুন বউয়েরা পরে তেমন। 2 হাত ভর্তি রেশমি কাচের চুড়ি, খোলা চুলগুলো আমার আঁচলের সঙ্গে তাল মিলিয়ে দুলছে বাতাসে। জায়দানের পরনে একটি ধবধবে সাদা শার্ট এবং প্যান্ট। বেঁচে আসায় প্যান্ট গুটিয়ে সে অনেকখানি উপরে তুলে রেখেছে। চশমার লেন্সের ভেতর থেকে মুগ্ধ নয়নে দেখছে চারপাশ। তাকে প্রাণ ভরে দেখতে দেখতে মুচকি হাসলাম আমি। গতকাল রাতে জায়দান ঘুমিয়ে যাওয়ার পরে আমি উঠে পড়েছিলাম। 2 চোখের পাতা এক করা সম্ভব হয়নি আমায় দিয়ে। উল্টে পাল্টে দেখেছি সব ব্যবহার্য জিনিস তার, যেন এগুলোই আমার জমিয়ে রাখা স্মৃতি। তখনই একটা ফাইলের কোনায় খানিক অগোছালো করে লেখা একটা লাইন চোখে পড়েছিল আমার। হয়তো ভার্সিটিতে আনমনে বসে কোনো এক সময় জায়দান লিখেছিল, পরে কেটে ফেলতে ভুলে গিয়েছে হয়তো, বা কিংবা ইচ্ছে করেই কাটেনি। হয়তো সে চেয়েছিল আমার কোনোদিন এক চোখে পড়ুক। তোমার সঙ্গে আমার বড্ড সমুদ্র দেখার স্বাদ। সমুদ্রের কোলাহলে বর্তমানে ফিরে এলাম আমি। মাথা ঝাঁকিয়ে চারপাশে তাকালাম। বালুর চর ধরে নীরবে হাঁটতে হাঁটতে আমি জায়দানকে শুধালাম, তুমি কখনো টাইটানিক দেখেছো? আমার প্রশ্ন শুনে দূর দিগন্ত থেকে দৃষ্টি ফিরিয়ে তাকালো জায়দান। টাইটানিক মুভি? হুম। হ্যাঁ, দেখেছি। তোমার কি মনে হয় জ্যাকি বেঁচে যেতে পারতো? জায়দান কিছুক্ষণ চুপ থাকলো। আমার একেবারে অহেতুক প্রশ্নটাকে সে এতটা গভীর মনোযোগ দিয়ে ভাবলো যে আমার অন্তর গলে গেল। এতটা গুরুত্বপূর্ণ একজন মানুষ আরেকজনের মানুষের জন্য জীবনে হতে পারে? অবশেষে কিছুক্ষণ বাদে মুখ খুললো জায়দান। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।